শুরু করছি সীমান্ত রেখা। আকশা বিমূর্ত হয়ে তাকিয়ে আছে মেজবার দিকে। চোখের পলক পড়ছেই না ওর। মেজবার সম্পূর্ণ স্বাভাবিক, যেন কিছুই হয়নি মাত্র। ও নির্বিকারত্ব দেখিয়ে তেমনই বোধ হলো। মেজবা বিরক্তি স্বরে বলল, হাটে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে অনেক। মেজবা দ্রুত পা চালালো। সামনের দিকে এগিয়ে গিয়ে আফিফকে ডাক দিয়ে বলল, এখান থেকে ব্যাক কর, ওদের বাসায় পৌঁছে দিয়ে আমরা হাটে যাব। বড় ভাইয়ের কথা শুনে ওরা আর সামনে এগোলো না। যথেষ্ট ঘোরাফেরা হয়েছে। এবার সবাইকে নিয়ে উল্টো পথে ফিরল ওরা। বাকি পথটুকু আকশার নীরবতায় কেটে গেল। এরই মধ্যে মেজবার দিকে অগোচরে দু একবার তাকালেও মেজবা ওর দিকে একবারের জন্যও তাকালো না। আফিফদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা এবং আলোচনায় ব্যস্ত দেখালো। বাচ্চা নিচ্ছ কবে? রাতের বেলা সবার মাঝে বড় ঘরে একসাথে খেতে বসে খালামণি শাশুড়ির প্রশ্নটা শোনামাত্র বিষম খেল আকশা। খাবার গলায় আটকে বিশ্রীভাবে কাশি উঠল ওর। পাশ থেকে তাসিন পানি ভর্তি গ্লাসটা বড় ভাবির দিকে এগিয়ে দিল। রিমু ওর পিঠ হাতের তালু দিয়ে আলতোভাবে টেনে দিল। আকশা পানি খেয়ে নিজেকে শান্ত করে সামনের সারিতে বসে একমনে খেতে ব্যস্ত লোকটাকে দেখল। মেজবা দিব্যি খেয়ে চলছে। ভরা আসরে মাঝে কথাটা বলেছে, এমন নয় যে মেজবার কান অবধি কথাটা পৌঁছায়নি, বরং উপস্থিত প্রত্যেকটা মানুষ খুব স্পষ্টভাবেই কথাটা শুনেছে। আকশা বিব্রত বোধ করল। এই আধুনিক যুগে এসেও মানুষ কলিযুগের মতো এহেন প্রশ্ন করতে পারে, ওর ধারণাতেই ছিল না। ঈশা বেগম পাশে বসে খাচ্ছিলেন। আকশাকে অপ্রস্তুত হতে দেখে তিনি পরিস্থিতি শান্ত করতে মৃদু হেসে বলেন, বিয়ে তো ওদের সবে হলো মাত্রই, আর কটা দিন যাক, ওরা একটু ঘোরাফেরা করুক, তারপর না হয় নিজেদের মধ্যে আলোচনা করে বাচ্চা কাচ্চার ব্যাপারে ভাববে। আকশা খেয়াল করলো ওর শাশুড়ি কথাটা বলা মাত্রই মেজবা খাওয়া ছেড়ে হাত ধুয়ে উঠে গেল শতরঞ্জি থেকে। মেজবার মা খালারা অনেক ডাকলেন, তবু মেজবাও ফিরে তাকালো না। ঈশা বেগম বোনের সাথে আরো চিন্তিত হয়ে আলোচনা করতে লাগলেন, তার ছেলের হঠাৎ হলোটা কি। আকশারা সবাই খালামণিদের ছাদে মাদুর বিছিয়ে বসেছিল রাতের খাবার খাওয়ার পরে। ওরা আগামীকাল ভোরে খেজুরের রস তোলা দেখতে যাবে, সেটা নিয়ে কথাবার্তা হচ্ছিল। আকশা টুকটাক সায় দিচ্ছিল ওদের সাথে, তবে মাঝে মধ্যে বেশ অন্যমনস্ক হয়ে পড়ছিল। তা সে নিচে গিয়েছে পিঠা আনতে। এখানে আপাতত আকশা, রিম্মু, মিহি আর ছোট খালামণির মেয়ে মারিয়া উপস্থিত। তুমি আকশা? আকশা মিহিকে কিছু একটা বলছিল, তখনই হঠাৎ পেছন থেকে মেয়েরই কণ্ঠস্বরটা শোনা গেল। আকশা নিজের নাম শুনে পেছনে ঘুরে তাকাতেই দেখল আনুমানিক বছর 17-র একটা মেয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে সেখানে। এই মেয়েটাকে আসার পর থেকে তো এ বাড়িতে দেখেনি। কে এই মেয়ে? আকশা চেনে না, তবু সৌজন্যতার খাতিরে জবাব দিল, জি, তোমাকেই খুঁজছিলাম। মুখের হাসি রেখা বাড়িয়ে কথাটা বলেই মেয়েটা এসে ধপ করে আকশার পাশে বসে পড়ল। মারিয়া ওকে দেখিয়ে আকশাকে বলল, ওর নাম নীতি, আমার ছোট চাচির ছোট মেয়ে। ওকে এর আগে কখনো দেখনি, আসলে তোমাদের বিয়েতে অসুস্থ ছিল, তাই উপস্থিত থাকতে পারিনি। আর আজ ও মামা বাড়িতে গিয়েছিল, তোমরা এসেছো শুনে সঙ্গে সঙ্গে রওনা দিয়ে চলে এসছে। আকশা ঘাড় ঘুরিয়ে নীতি মেয়েটাকে দেখলো। মেয়েটার পরনে একটা কালো রঙা টপস আর জিন্সের প্যান্ট। বয়সে আকশার থেকে বছর পাঁচেকের ছোট। এইটুকু মেয়ে আকশাকে এসে সরাসরি তুমি এবং নাম ধরে ডাকাটা আকশার মোটেই পছন্দ হয়নি। তবুও ভদ্রতার খাতিরে ভেতরকার বিরক্তিবোধটা প্রকাশ পেতে দিল না, চাপাই রাখলো। আকশা অনিচ্ছা সত্ত্বেও এক অজানা কারণে নীতির দিকে তাকিয়েছিল। নীতিও আর চোখে আকশাকেই দেখছে। আকশা ওর দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে নীতি চুলগুলো সামনের দিকে এনে খুব ভাব নিতে লাগলো। আকশা ব্যাপারটা বুঝতে পারা মাত্রই দৃষ্টি ফিরিয়ে নিল। এই ধরনের মেয়েরা এমন হয়ে থাকে সাধারণত, এদের স্বভাব হচ্ছে কেউ তাদেরকে দেখছে বা অ্যাটেনশন দিচ্ছে বুঝতে পারলে তাদের ভাবের মাত্রা খুব বেশি বেড়ে যায়। তারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে। আকশা এই ব্যাপারটা শুরুতেই ধরে ফেলেছে। এই কারণে ও আর নীতির দিকে একবারের জন্য তাকালো না। তবে মিহিদের সাথে কথা বলাকালীন বেশ ভালোভাবে উপলব্ধি করলো নীতি মেয়েটা এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। কি ব্যাপার, আকশা তো আহামরি সাজগোজও করেনি, আর না তো বিশেষ কোনো ব্যক্তি, তাহলে এভাবে দেখার কি আছে? ও চরম বিব্রত বোধ করলো। রাত তখন প্রায় 10:30। মিহি নিজের ফোনটা রিম্মুর হাতে দিয়ে মারিয়া আপুর সাথে নিচে গিয়েছে। ওদেরকে ডাকা হয়েছে মাত্র। নিচে অতিথি আপ্যায়নে পিঠাপুলি বানানোর আয়োজন চলছিল সন্ধ্যা থেকে। আকসারা আর নিচে নামেনি বলে ওদের জন্য পিঠাপুলি ওপরেই নিয়ে যেতে রেখেছেন খালামণি। এজন্য মিহিরা নিচে গেছে। ছাদে এখন শুধুমাত্র অবস্থান করছে আকসা, রিমু আর নীতি। নীতিকে মারিয়া আপু নিচে যাওয়ার জন্য জোরাজুরি করেছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এতবার বলা সত্ত্বেও মেয়েটা নিচে যেতে নারাজ।
ভাবখানা এমন, ও যেন এখান থেকে নড়বে না বলে পণ করেছে। রিমু ফোন দেখতে ব্যস্ত। আকশা এতক্ষণ মিহি আর মারিয়া আপুর সাথে গল্প করছিল। তারা নিচে চলে যাওয়ার পর 2 মিনিট চুপচাপ বসে থাকলো। এবার ও বিরক্ত হয়ে ফোন স্ক্রল করতে লাগলো। না তাকিয়েও আকশা বুঝতে পারল এই আবছা অন্ধকারেও নীতিমেয়েটা এক নাগাড়ে পরখ করছে ওকে। আকশা চরম অস্বস্তিতে পড়ল। বিরক্তির সীমা ছাড়াচ্ছে। হঠাৎ নীরবতা ভেঙে নীতি আকশার হাত টেনে ধরে বলল, স্বর্ণের বালা? কত ক্যারেটে? আর কয় ভরির? দেখে তো মনে হচ্ছে কমপক্ষে 1.5 ভরি হবেই। তা কে দিয়েছে? তোমার শ্বশুরবাড়ির লোকজন? জি। নীতির হঠাৎ এমন অদ্ভুত প্রশ্নে আকশা বুঝতে পারল না কি বলতে চাচ্ছে ও। নীতি পুনরায় সেই অত্যন্ত সুরেলা কণ্ঠে বলে উঠল, বললাম এই রুলিগুলো কি তোমার শ্বশুরবাড়ির লোকজন দিয়েছে আকশা? মেয়েটা ওকে আবারও নাম ধরে ডেকেছে। সম্পর্কে তো আকশা ওর ভাবি হয়। আকশার বিরক্তিটা এবার ধীরে ধীরে রাগে পরিণত হচ্ছে। তবে নেহাতি শ্বশুরবাড়ি আত্মীয় বলে চুপ করে আছে। হয়তো মেয়েটা বয়সে ছোট বলে বোধবুদ্ধি কম। ছোট ভেবেই আকশা চুপ করে রইল, কিছু বলল না। তবে নীতি চুপ থাকলো না, ও আবারও বলল, বাহ, দেখে শুনে তো বেশ মালদার পার্টি জুটিয়েছ। কি কপাল তোমার! নাকি নিজেই ফাঁসি নিয়েছ? আকশা হতবাক। এই মেয়ে বলে কি? আকশার মুখে কথা বাঁধল। চরম আশ্চর্য হয়ে যেন কথা বলতে ভুলে গেছে। আকশা নিজেকে স্বাভাবিক করে বলল, বুঝতে পারছি না কি বলতে চাইছো তুমি। বোঝার তো কথা। এত বড় ধাড়ি মেয়ে তুমি, এটুকু বোঝো না কি বলতে চাই? তোমাদের তো প্রেমের সম্পর্ক না। আর মেজবাকে আমি যতদূর চিনি, দুদিনে মেয়ে পছন্দ করে বিয়ে করার মতো ছেলে না। তাহলে তুমি তার মতো এক্সক্লুসিভ একজনকে পেলে কিভাবে? ফাঁসিয়েছ নাকি? শাট আপ! এতক্ষণ কিছু বলিনি তোমাকে। এইসব আজেবাজে কথা বলার সাহস হয় কিভাবে তোমার? বেয়াদব মেয়ে! আমাকে সেই কখন থেকে নাম ধরে সম্বোধন করেই যাচ্ছ। তারপরও মেজবা সম্পর্কে তোমার ভাই হয়। আর তারও সরাসরি নাম উচ্চারণ করছো। আর আমাদের বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? বয়স কত তোমার? তোমার যে কত বড় আমি জানো? বয়সে বড় একজনের সাথে এইভাবে কথা বলো? এইটুকু মেয়ের কথার কি শ্রী? এত বালকাপনা কেন তুমি? আকশা রাগে কাঁপছে। ওর বলাই কঠিন কথাগুলো শুনেও নীতির কোনো হেলদোল হলো না। ও পুনরায় হাসলো। এখানে আসার পর প্রথমে যেই হাসি রেখাটা আকশা ওর মুখে দেখেছিল, ঠিক সেই রকম হাসি। এতক্ষণে আকশা বুঝলো এই হাসিটা কোনো ভদ্রতার হাসি না, বরং চতুরতার এবং কপটতার হাসি। নীতি হেসে অত্যন্ত নাটকীয়ভাবে বলল, আমার বয়স তোমার দেখতে হবে না আপামনি। তুমি নিজের স্বামীকে দেখো কেমন। এই যে হাতে যে রুলি, গলা মোটা চেইন আর নাকে নাকফুল পরেছ না, এগুলো সব আমার হওয়ার কথা ছিল। কিন্তু চালাকি করে সব নিয়েছ তুমি। এসবের ওপর কোনো অধিকার থাকার কথা নয় তোমার। এমনকি মেজবার ওপরেও না। মেজবার তো আমার। আকশা এক অজানা আশঙ্কায় আঁতকে উঠল। বুক দুরু দুরু করতে লাগলো ওর। নীতি কপটে তার হাসি দিয়ে বলল, দুর্ভাগ্যক্রমে তুমি তাকে ফাঁসিয়ে নিলে। অথচ তোমার জায়গায় আমার থাকার কথা ছিল। মেজবার বুকে মাথা রেখে আমার ঘুমানোর কথা ছিল। তার সাথে আমার সবকিছু হওয়ার কথা ছিল। আমি অষ্টরম্ভা। এমন কিছু নেই আমি পারি না। রান্না বান্না হতে শুরু করে মানুষকে মুগ্ধ করা সবকিছু। তোমার ফ্যাশন সেন্সে তো ভালো না। আর আমাকে দেখো, আমার মতো মেয়ে রেয়ার। আমি শুধু ভাবি, তোমাকে উনি কেন বিয়ে করলো? কালো জাদু করেছো নিশ্চয়ই। আকশার প্রথম কথাগুলো শুনে শরীর গরম হতে লাগলো। হাত মুঠো করে ফেললো। ও নীতির কথা শুনে ওকে এবার ভালোভাবে লক্ষ্য করলো মেয়েটার রং চটা চুল। সোজা কথায় যাকে বলে কালার করা। তাও যে সে কালার না, একেবারে খাস বাদামি রং, যেটা তার স্কিন টোনের সাথে একদমই যাচ্ছে না। ভ্রু প্লাক করা, সাথে নিয়মিত বোধহয় মুখ হতে পশম তোলে। আকশার মেয়েটার ফ্যাশন নিয়ে মোটেও মাথা ব্যথা ছিল না। যা যার ব্যক্তিগত ইচ্ছা আর কি। তবে এই মেয়ের মুখে ফ্যাশন সেন্সের কথা শুনে ও মনে মনে কপট হাসলো। নীতি সেই হাসি দেখে বুঝলো কি বুঝলো না কে জানে। তবে ও দমে গেল না। এবার চূড়ান্ত কাজটা করে ফেললো। আকশাকে উদ্দেশ্য করে কটাক্ষ বলল, তোমাকে একটা জিনিস দেখাই, হ্যাঁ? তোমার স্বামীর কীর্তি। একটু দেখো। নীতি ওর হাতের মুঠোয় থাকা ফোনটা তুলে ধরে গ্যালারিতে ঢুকে আকশার সামনে মেলে ধরলো। আকশা হতবাক হয়ে তাকিয়ে রইল। গ্যালারিতে দেখা যাচ্ছে একটা ফটো, যেখানে মেজবা গাছের পাশে বসে ডাব কাটছে। আর নীতি মজা করে মেজবার পাশে বসে ওর হাত টেনে ধরে রেখেছে। দুজনের মুখে হাসি। ফটোটা বোধহয় অনেক দিন আগের, আকশা অনুমান করলো। কারণ সেখানে নীতিকে বেশ ছোট দেখাচ্ছে। বোধহয় তখন বছর 15 হবে। ধারণা মতে এটা 2 বছর আগের ছবি। আকশা এক দৃষ্টিতে ফটোটা দেখছে। এরই মধ্যে নীতি ওর চাহনি পরখ করে বলল, তোমার পবিত্র স্বামী আমাকে পছন্দ করত।
তার সাথে সম্পর্ক ছিল আমার। আমাকে ঠকিয়ে অপবিত্র করে সে এখন নাপাক বউ বিয়ে করেছে। আকশা এতক্ষণ ধৈর্য সহকারে বসে থাকলেও এবার ওর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চোখগুলো যেন দপ করে জ্বলে উঠল ওর। ও আশেপাশে দেখলো রিমু ততক্ষণে উঠে নিচে চলে গেছে। মিহির ফোনে কল এসেছিল সম্ভবত এ কারণে। ছাদে আপাতত আর কেউ নেই। আকশা এত সময় যাবৎ মুঠো করে রাখা হাত আলগা করলো। সামান্য সামনে এগোলো। নীতির হাত খানেকের দূরত্ব বজায় রেখে বসলো। আকশা সামান্য হেসে নীতিকে জিজ্ঞাসা করলো, যোগ চেন তো নীতি? হ্যাঁ, কেন? নীতি ভ্রু কুঁচকে প্রশ্নটা করতেই আকশা সেই হাসির ধারা বজায় রেখে বলল, যোগ এমন এক প্রাণী যেটা একবার শরীরে লেগে গেলে সহজে ছাড়ানো যায় না। অমেরুদণ্ডী তো। মেরুদণ্ড থাকলে না হয় সোজা সেখানে আঘাত করে ভেঙে ফেলা যায়। আর শির দ্বারা উঁচু করে উঠে দাঁড়াতে পারতো না। কিন্তু আফসোসের বিষয় হলো যোগের তো মেরুদণ্ড নেই। এ কারণেই যোগকে লবণ দ্বারা মেরে ফেলা হয়। লবণ ছিটিয়ে দিলে যোগের জারিজুরি সব শেষ। তো এসব কথা আমাকে শোনাচ্ছ কেন? আকশার কথার বিপরীতে নীতি ভ্রু কুঁচকে বিরক্তি স্বরে কথাটা বলতেই আকশা উপহাস্য করে হেসে বলল, কারণ তুমি ওই জোকের মতোই, যার কোনো মেরুদণ্ড, আনুপাতিক ভাষায় বলা যায় লজ্জা শরমের বালাই নেই। জোককে যেমন লবণ ছিটিয়ে ঘায়েল করা হয়, তেমনি তোমাদের মতো নির্লজ্জ বেয়াদব মেয়েদেরও ঠিক এইভাবে। আকশা এই অবধি কথা থামিয়ে অচানক নীতির চুলের মুঠো টেনে ধরে দাঁতে দাঁত পিষে বলল, এইভাবে সিধে করতে হয়। যদিও তোমরা সিধে হও না, মেরুদণ্ডী প্রাণীরা সিধে হয়, কিন্তু তোমার মতো মেরুদণ্ডই নেই। কি করছো? লাগছে, ছাড়ো। নীতি ব্যথায় কুঁকড়ে ওঠে কথাটা বলল। তবে আকশা ওকে ছাড়ল না। ওর কথা শুনে বিপরীতে আরো শক্ত করে চুলের মুঠো চেপে ধরল। নীতিকে সামনে হিচড়ে টেনে এনে দাঁত চেপে কঠিন সুরে বলল, কি বলছিলে মাত্র? মেজবার বুকে তোমার কথা ছিল? মানে সিরিয়াসলি? হাসালে। তোমার মতো মেয়ে মেজবার বুকে কেন? তার পায়ের কাছেও কোনোদিন যেতে পারবে না। তোমরা কেমন জানো? তোমরা হচ্ছ রাস্তার মেয়েদের মতো। তোমাদের চোখ সবসময় থাকে অন্যের স্বামীর দিকে। এমনকি তোমাদের এই স্বভাব বিয়ে করলেও যায় না। সারা জীবন এর ওর পেছনে ঘুরে বিভিন্ন ছেলের সাথে ঘেঁষাঘেঁষি করে শেষ পর্যন্ত এক নিষ্পাপ নিরীহ দেখে তার গলায় ঝুলিয়ে পড়ে সতীসাধ্যী সাজো। তবুও দেখো, বিয়ে করেও তোমাদের স্বভাব পরিবর্তন হয় না। সেই তো তোমরা ঘুরে ফিরে বাইরে মুখ দেখবেই। স্বামী সন্তান থাকা সত্ত্বেও অন্যের স্বামীর দিকে তোমাদের চোখ যাবেই। এইগুলো কোনো গর্বের কাজ না, বুঝলে? এসব আচরণকে থার্ড ক্লাস বা খাঁটি বাংলায় বস্তি মার্কা আচরণ বলে। তোমার নাম নীতি কে রাখলো বলো তো? নাম নীতি, অথচ নীতি নৈতিকতার ছিটে ফোঁটাও তোমার মাঝে নেই। সম্পূর্ণ দুর্নীতি দিয়ে ভরপুর। এজন্যই বলা হয় মানুষের নামের মধ্যে তার কর্ম নিহিত নয়, কর্ম নিহিত হয় থাকে গুণে। এরপর থেকে মেজবাকে নিজের বলে দাবি করলে তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি। আর যেই চোখ দিয়ে তাকে দেখবে সেই চোখ খুঁজে তুলে নেব বলে রাখলাম। চরিত্রহীনা কোথাকার। শেষোক্ত কথাটা কিঞ্চিত জোরের সাথে বলে নীতির চুলের মুঠো ছেড়ে দিল আকশা। মাদুরের উপর থেকে ফোনটা নিয়ে উঠে গেল। নীতি তখনও সেখানেই বসে আছে স্তব্ধ বনে। আকশা জুতা পায়ে গলিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে আবার কি মনে করে যেন থেমে গেল। এরপর পেছনে ঘুরে এসে দাঁড়িয়ে আঙ্গুল তুলে নীতিকে শাসিয়ে বলল, আর হ্যাঁ, তুমি মেজবার উপরে যেই এলিগেশন গুলো এনেছো সেগুলো সত্যি হলে যাও মেজবা তোমার। আর যদি মিথ্যা হয় তাহলে তোমাকে আমি এ4 ওফোর করে ফেলবো। কোনোভাবেই বাঁচতে পারবে না। আমার জুতা তোমার মুখে উঠবেই। তুমি এখন চাইলে সবার কাছে গিয়ে ন্যাকামো করে কেঁদে কেটে বলতেই পারো যে বেয়াদবি করার কারণে তুমি তোমার ভাবির হাতে অপদস্থ হয়েছ। এতে বরং ভালোই হবে, তোমার মুখোশ টেনে ছিঁড়তে আমাকে আর কষ্ট করতে হবে না। আকশা কড়াভাবে কথাগুলো বলে উল্টো দিকে ঘুরে কটকট পায়ে হেঁটে চলে যেতে লাগলো। নীতি মাদুরের ওপরেই অন্ধকারের মধ্যে বসে রইল, নড়াচড়া করলো না আর। আকশা সিঁড়ি বেয়ে এক এক ধাপ নিচে নামছে আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা, নীতির বলা কথাগুলো ভাবছে। নীতিকে ওর বেয়াদবির জবাব দিয়ে আসলেই আকশা নিজেকে আশ্বস্ত করতে পারছে না। ওর বিশ্বাসই হচ্ছে না মেজবা এমন কাজ করতে পারে। আবার পুরুষ মানুষকে পুরোপুরি বিশ্বাসও করা যায় না। পৃথিবীর কোনো পুরুষকেই সম্পূর্ণভাবে বিশ্বাস করতে না পারে না আকশা। অন্ধবিশ্বাস করা মানেই সর্বনাশ। মেজবা কি তাহলে সত্যিই? না না, এমনটা হতে পারে না। আবার ওই ছবিটা, ওটা তো মিথ্যা নয়। আকশা পড়াশোনা জানা শিক্ষিত একজন মেয়ে, বিয়ে পড়ছে বর্তমানে। তার উপর প্রযুক্তি সম্পর্কে বেশ ভালো ধারণা আছে ওর। এই যুগের মেয়েও কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এই পার্থক্য সহজেই ধরতে পারে।
সেই হিসেবে ছবিটা দেখে কোনোভাবেই এডিটিং করা মনে হয়নি। তাহলে তাহলে কি সবকিছু সত্যি? আকশা দোটানার মধ্যে পড়ে গেছে, প্রচন্ড অস্থির লাগছে ওর। তাকিয়ে দেখলো সিঁড়ির রেলিং এর ওপরে রাখা ডান হাতটা অনবরত কাঁপছে। অস্থির হয়ে পড়লে আকশার এমন হাত কাঁপে। ও জিভ দ্বারা ঠোঁট ভিজে নিল। গলা শুকিয়ে গেছে, পানি খাওয়া প্রয়োজন। সিঁড়ি বেয়ে নামলেই বারান্দা পেরিয়ে বড় ঘর। আকশা দূর থেকে তাকিয়ে দেখলো সেখানে সোফায় ফ্লোরে মাদুর বিছিয়ে মুরব্বীরা সবাই গল্প গুজব করছেন। আকশা সেদিকে যাবে না, ও আন্দাজ করতে পারছে এই মুহূর্তে ওর মুখের প্রতিক্রিয়া স্বাভাবিক নয়। ওকে দেখে কেউ যদি জিজ্ঞেস করে বসে। আকশা আপাতত ঝামেলা এড়াতে চাইছে। আগামীকাল বাদ পরশু এখান থেকে ফিরবে সবাই। তার আগেই এই বিষয়টা নিষ্পত্তি করতে হবে। মেজবার সাথে কথা বলা প্রয়োজন। আকশা মেজবাকে খোঁজার জন্যই বড় ঘরের সামনে থেকে হেঁটে গেল। যাওয়ার পথে ভেতরে তাকিয়ে দেখলো ভালোভাবে মেজবা সেখানে নেই। তার মানে অন্য কোথাও আছে। দক্ষিণ পাশের একটা ঘর আকশা ননদদের থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছিল সেই দুপুরেই। আকশা সোজা সেই ঘরে গেল। মিহি আর রিমু মারিয়ার সাথে সেই ঘরের উপস্থিত আছে। মিহি সম্ভবত লাগেজ থেকে ওর কিছু দরকারি জিনিস বের করছিল। আকশাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মারিয়া আপু বলল, ও আকশা এসেছো? আমরা ছাদেই যাচ্ছিলাম। সরি দেরি করে ফেলেছি। তোমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে তাই না? আসলে মিহির একটা পার্সোনাল প্রবলেম হয়েছে তো, সেজন্য পিঠাপুলি রেখে আমরা এই ঘরে আসলাম ওকে হেল্প করতে। জিনিসটা নাকি খুঁজেই পাচ্ছে না, এই দেখো এখন বেরিয়েছে। যাক, আকশা নাকি লাকি চার্মস হয়ে এসছে। ও আসার পরেই পাওয়া গেল। মিহি ততক্ষণে স্যানিটারি ন্যাপকিন বের করে সোজা ওয়াশরুমে চলে গেছে। আকশা এইসব বিষয়ে মনোযোগ দিল না আপাতত। শুধু হা হু বলে মাথা নাড়ল। মুখ যথাযথ চেষ্টায় স্বাভাবিক রেখেছে, যেন কিছুই হয়নি। আকশা রিমুকে জিজ্ঞাসা করলো, তোমার ভাইয়াকে দেখেছো রিমু? না তো ভাবি। আমরা রান্নাঘর, বড় ঘর আর ওপাশের বারান্দা থেকে ঘুরে আসলাম কিছুক্ষণ আগে। কিন্তু ভাইয়াকে আশেপাশে কোথাও দেখিনি। হয়তো ভাইয়া আফিফ ভাইয়াদের সাথে বেরিয়েছে। তারাও তো নেই বাড়িতে। তার মানে মেজবাকে এখন পাওয়া যাবে না। এদিকে ব্যাপারটার কোনো সুরাহা না করা অবধি আকশা শান্তি পাচ্ছে না। মনের মধ্যে কচকচ করেই চলেছে। খুব অশান্ত লাগছে। হৃদয়ে বিধ্বস্ত ঝড় বইছে যেন। হাত পা ক্রমশই ঠান্ডা হয়ে আসছে ওর। এক রাশ মাথা ব্যথা নিয়ে আকশা সেই ঘর থেকে বেরিয়ে উদ্দেশ্যহীনভাবে লম্বা বারান্দা ধরে হেঁটে যেতে লাগলো। হঠাৎ সিঁড়ির গোড়া আসতেই দেখলো মেজবা সিঁড়ি বেয়ে উঠে আসছে দোতলায়। পেছনে আফিফ, আফরিদ আর মারিয়া চাচাতো ভাই আরফান। আরফানকে এই দ্বিতীয়বার দেখলো আকশা। পরিচয় হয়েছে সন্ধ্যায়। সারাদিন বাসার বাইরে ছিল আরফান। সন্ধ্যায় ফেরার পর পরিচিত হয়েছে সবার সাথে। এই ছেলে নীতির ভাই। আকশার কাছে মনে হলো ভাই বোন দুটো একই। এই ছেলেকে প্রথম দেখাতেই কেমন জানি লেগেছে ওর। আফিফ, আফরিদ ভাইয়ারা আসার পর থেকে বেশ সম্মান দিয়ে কথা বলেছে। ভাবি দেবরের সৌহার্দ্যপূর্ণ কথা সম্পর্ক বজায় রেখেছে। বেশ ভদ্র ওরা। এদিকে এই ছেলে দেখার পর থেকে বারবার কেমন আর চোখে তাকাচ্ছে। সবার সামনে নয়, অগোচরে তাকাচ্ছে। ওর চাহনি মোটেও শনি সংকেত ঠেকছে না আকশার। ও একবারে বেশি তাকায়নি, তবে কোনো পুরুষ এক দৃষ্টিতে পরখ করলে সেটা বেশ ভালোভাবে উপলব্ধি করার ক্ষমতা নারীর জন্মগতভাবেই থাকে। স্বভাবতই আকশাও টের পাচ্ছে। সরাসরি কোনো প্রতিক্রিয়া না দেখালেও ভ্রু কুঁচকে বিরক্তি ভাব নিয়ে আছো। সবাই সিঁড়ি বেরিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। আকশাকে সেখানে অটলভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে সবাই কৌতূহল হয়ে দেখলো ওকে। মেজবার পেছন থেকে আফিফ জিজ্ঞাসা করে উঠল, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন ভাবি? সবাই কোথায়? ভেতরে। আকশা প্রথম প্রশ্নটা জবাব না দিলেও দ্বিতীয় প্রশ্নের জবাবটা দিল, তবে অন্যমনস্কভাবে। মেজবা সবার সামনে দাঁড়িয়ে আছে, আকশাকে এক দৃষ্টিতে দেখছেও। আকশার দৃষ্টিও মেজবার ওপরে। ও বোধহয় চোখে স্ক্যানার দ্বারাই মেজবাকে বোঝার চেষ্টা করছে। মেজবা সরু চোখে দেখছিল আকশাকে। হঠাৎ ওকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, কি হয়েছে? আকশা এবার যথাসম্ভব স্বাভাবিক স্বরে বলল, আপনার সাথে কথা আছে। কি কথা? এখানে বলা যাবে না। আকশা কিছুটা দ্বিধান্বিত হয়ে কথাটা বলতেই মেজবা আশেপাশে তাকিয়ে ভাইদের দেখে বলল, তোরা ভেতরে যা, পরে আসছি আমি। মেজবার বলার সাথে সাথে সবাই হুড়মুড়িয়ে ভেতরে চলে গেল। মেজবা এবার হাতখানিক দূরত্ব বজায় রেখে আকশার সামনে এগিয়ে আসলো। হাত দুটো পেছনে মুড়িয়ে মুখ উঁচু করে বলল, বলো এবার, আসুন আমার সাথে। আকশা আর কোনো কথা না বলেই পেছনে গিয়ে হাঁটা শুরু করলো। মেজবা ভ্রু কুঁচকে ফেললো। তবে আকশার পিছু পিছু হাঁটতে লাগলো। শুধু একটা প্রশ্ন করলো, ইজ দিস টু পার্সোনাল? জি। আকশার সাথে মেজবা ওদের জন্য বরাদ্দকৃত অতিথি ঘরটার দিকে পা চালাল। আকশা দরজা আটকে দরজার পেছনে হাত ঠেকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর সামনে ঠাঁই দাঁড়িয়ে আছে মেজবা। ভ্রু দ্বিমাত্রিকতায় কুঁচকে আছে ওর। চোখে মুখে কৌতূহল। মেজবা কখনো এতটা প্রতিক্রিয়া দেখায়নি কোনো ব্যাপারে, তবে আজ দেখাচ্ছে। আকশার অবস্থা স্বাভাবিক নয়, কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে মেয়েটা। চোখ মুখ উদ্ভ্রান্ত ওর। মেজবা এই নিয়ে প্রায় মিনিট দুয়েক দাঁড়িয়ে আছে।
আকশা কিছু বলছে না, এক দৃষ্টিতে দেখছে ওকে। মেজবা এবার কিছুটা বিরক্তি স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কিছু বলছো না কেন? টাইম ওয়েস্ট হচ্ছে আমার। প্রশ্নটা করা মাত্রই আকশা চোখের পলকে এগিয়ে এসে মেজবার শার্টের কলার চেপে ধরল। মেজবা অচানক অপ্রত্যাশিত হামলায় টাল সামলাতে না পেরে কিছুটা ঝুঁকে পড়ল। পেছনে একটা কাঠের চেয়ার রাখা ছিল, সেই চেয়ারে হাত রেখে সামলে নিল। সঙ্গে সঙ্গে হাত মুঠো করে নিয়ন্ত্রণ করলো। আকশার দিকে কঠিন দৃষ্টি ফেললো। আকশা সেই চাহনি তোয়াক্কা করলো না। ও দাঁতে দাঁত পিষে বলল, বউর ক্ষেত্রে ডাইমেস্ট আর অন্য মেয়েদের ক্ষেত্রে অপবিত্রতা। ভালোই তো পারেন অভিনয় করতে। আর্মি অফিসার হয়েছেন কি কারণে? তার চেয়ে ভালো অভিনেতা হয়ে যেতেন। তবে হিরোর রোলে আপনি টিকবেন না, ভিলেন হিসেবে বেস্ট হবেন। যা চরিত্র। শেষোক্ত কথাটা বলা মাত্রই আকসার কোমরে টান পড়ল। আকসার কোমর টেনে মেজবাউকে শক্ত করে পেঁচিয়ে ধরেছে। আকসা নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করলো। মেজবার বুকে অজস্র ঘুষি আর ধাক্কা মেরে জোরে জোরে চেঁচিয়ে বলল, ছাড়ুন আমাকে, অসহ্য লাগছে আপনাকে। আকসার কোনো কথা মেজবার কানে নিল না। ও মুখ উঁচিয়ে প্রশ্ন করলো, হোয়াট ডু ইউ মিন? তুমি চরিত্র নিয়ে কথা বলছো কাকে? আমার সব ক্যারেক্টার সম্পর্কে জানো তুমি? কোনো আইডিয়া আছে তোমার? কোন আন্দাজে তুমি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলার সাহস পাও? টেল মি। এখন মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? আকশা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেই জবাব দিল, আপনি সত্যি খুব ভালো মেজবা। যেমনটা দেখান তেমনই কি? আদৌ ভদ্র নাকি লোক দেখান? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। তুমি জাস্ট আমার ক্যারেক্টারের ওপরে যেই অ্যালিগেশন এনেছো সেটা প্রুভ করবে। না হলে তোমাকে আমি ছাড়বো না। আজ পর্যন্ত কেউ কোনোদিন আমার ক্যারেক্টার নিয়ে কথা বলার সাহস বা স্কোপ কোনোটাই পায়নি। সেখানে তুমি কি হিসেবে বললে, হ্যাঁ? হাউ ডিয়ার ইউ? মেজবা কিঞ্চিত চিৎকার করে ধমকে প্রশ্নটা করলো। আকশা কেঁপে উঠল। এর আগে কোনোদিন মেজবাকে এতটা রেগে যেতে দেখেনি। অবশ্য এর আগে বললেও ভুল হবে। আজ পর্যন্ত কোনোদিনই মেজবার রাগই দেখেনি। এটাই প্রথমবার। এই রাগ বোধহয় না দেখলেই ভালো হতো। আকশার আফসোস হচ্ছে এখন। ও অস্থির চোখে মেজবাকে দেখল। মেজবার হ্যাজেল চোখের মনির বাইরের সাদা অংশ কিঞ্চিত লাল বর্ণ ধারণ করেছে। ওর কোমর আরো শক্ত করে পেঁচিয়ে ধরেছে মেজবা। আকশা ব্যথা পাচ্ছে বেশ, তবে হার মানছে না। ব্যথা পাওয়ার কথাও কোনোভাবেই মেজবাকে বলবে না, দুর্বল হবে না। মেজবা আকশার কাছ থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে পুনরায় বলল, তুমি যদি মেয়ে না হতে তাহলে আজ কনফার্ম আমার হাতে কমপক্ষে 10টা থাপ্পড় খেতে। শুধুমাত্র আমার ক্যারেক্টার নিয়ে কথা বলার কারণে। মেয়ে হওয়ার জন্য বেঁচে গেলে, কিন্তু কোনো ক্লারিফিকেশন না দিয়ে তুমি ছাড়া পাবে না। আকশা এবার নীরবতা ভেঙে ক্রন্দনরত সুরে বলে উঠল, আপনি এতই ভালো, এতটাই ভালো যে নিজের খালাতো বোনের চাচাতো বোনের সাথে অনৈতিক সম্পর্ক করেন, যে কিনা আপনার বোনের মতোই। কথাটা শোনা মাত্র আকশাকে এক ধাক্কায় বিছানার পর টেনে ফেললো মেজবা। রাগে হিতাহিত জ্ঞান শূন্য, মাথায় রক্ত উঠে গেছে যেন। আকশাকে বিছানার সাথে 2 হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, খুন করে ফেলবো তোমাকে। জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো তোমার। তুমি আমার সম্পর্কে এসব নোংরা কথা বলার সাহস পাও কিভাবে? এসব ডিসগাস্টিং কথা বলছে কেন? ওয়াই? আনসার মি। মেজবায় ধমকে আকশা কেঁপে উঠল, তবু দমে গেল না। ও সমান জোরের সাথে বলল, যা শুনেছি তাই বলেছি, ভুল তো কিছু বলিনি। কি শুনেছ? আপনার আর নীতির অনৈতিক সম্পর্ক। আকশা সম্পূর্ণ কথা শেষ করতে পারল না। তার আগেই মেজবা ওর বলিষ্ঠ হাত দ্বারা আকশার মুখ চেপে ধরে কঠিন গলায় বলল, চুপ, একদম চুপ। এই মুখ থেকে যেন আমার ক্যারেক্টার সম্পর্কে আর একটাও বাজে কথা না বের হয়। জানে মেরে ফেলবো। মেজবা এখনো শান্ত হয়নি। আকশাকে ছাড়েওনি। আকশা এবার সত্যিই কেঁদে ফেলল। ওর কান্না দেখে মেজবা ধীরে ধীরে কিছুটা শান্ত হলো। আকশা কাঁদতে কাঁদতে বলল, নীতি বলেছে আমাকে আপনারটা কি ওর সাথে সম্পর্ক ছিল। আপনি ওকে অপবিত্র করেছেন। আপনাদের একটা ফটো দেখিয়েছে আমাকে, যেখানে নীতি আপনার হাত ধরেছিল, আপনারা হাসছিলেন, আর ব্যাস, আর কিছু শুনতে চাই না। আকশাকে থামিয়ে দিল মেজবা, উঠে বসলো। আকশা শোয়া থেকে দেখলো মেজবার কপালের শিরা ফুলে গেছে। বোধহয় অনেক বেশি রেগে আছে। আকসার যা বলা দরকার ছিল বলা শেষ। এবার যা হওয়ার হোক। মেজবা পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করলো। কল রিসিভ হওয়ার পর মেজবা কথা বলতেই আকশা বুঝতে পারলো ফোন কলটা মিহিকে করা হয়েছে। মেজবা ফোনের ওপাশে মিহির উদ্দেশ্যে বলল, মিহি, ইমিডিয়েট আমাদের রুমে আয় তো। হ্যাঁ, যে রুমটা আমাদের জন্য দেওয়া হয়েছে, কুইক আয়। মেজবা কল কেটে আকশার দিকে তাকালো। আকশা বড় বড় চোখ করে মেজবার দিকেই তাকিয়েছিল। ওদের মাঝে হাত দিয়ে রেখে দূরত্ব। মেজবা আকশার হাত ধরে একটানে টেনে এনে দূরত্ব মেটালো। দুজন এখন মুখোমুখি বসে আছে। আকশার উদগ্রীব চাহনি মেজবার রাগী চেহারার উপর। মেজবা তবু শান্ত গলায় আকশার হাত ধরে বলল, আমার উপর তোমার একটু বিশ্বাস আছে? হঠাৎ এ কথা?
আকশাকে থামিয়ে দিয়ে মেজবা শক্ত গলায় পুনরায় প্রশ্ন করলো, আছে? হ্যাঁ কি না? আমতা আমতা না করে জাস্ট এক কথায় আনসার করবে। জি আছে। আকশা মিথ্যা বলতে পারল না। এতক্ষণ চেঁচামেচি করে প্রতিক্রিয়া দেখালেও বাস্তবিক অর্থে সে মেজবাকে বিশ্বাস করে। তবে ওই যে বলে না, পৃথিবীর কোনো পুরুষকেই শতভাগ বিশ্বাস করা যায় না। আকশার ক্ষেত্রেও ঠিক তেমন থিওরি কাজ করে। ও মেজবাকে বিশ্বাস করে যে মেজবার মতো ছেলে এমন কাজ করতে পারে না। তবু পুরুষ মানুষ বলে মনে ওর দ্বিধা রয়েছে, যেটাকে ইংরেজিতে বলা হয় ইনসিকিউরিটি। এই ইনসিকিউরিটি থেকেই আকসার মনের এমন অবস্থা। মেজবা ওর কাছ থেকে উত্তর পেয়ে পুনরায় জিজ্ঞাসা করল, কতটুকু বিশ্বাস করো? যতটুকু বিশ্বাস করলে একজন পুরুষ মানুষের সাথে বদ্ধ একঘরে থাকার পরেও দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয় না, ঠিক ততটুকু। ওকে। মেজবা উঠে দাঁড়ালো, ততক্ষণে মিহিও চলে এসেছে। ও ঘরের দরজার সামনে এসে টোকা দিতেই মেজবা ভেতরে আসতে ইশারা করলো। মিহি এসে একপাশে দাঁড়ালো। ভাই ভাবিকে একসাথে এভাবে মুখোমুখি বসতে দেখেনি কখনো। তারপর ওর ভাইয়ের চোখ মুখের এই গাম্ভীর্যতা আর বিরল রাগটা দেখে মিহি হতচকিত। বেশ কৌতূহলী হলো, হয়েছেটা কি? ওর ভাই তো সহজে রাগে না। মনে অজস্র প্রশ্ন এসে জড়ো হলো ওর। ও কিছু জিজ্ঞাসা করার আগেই মেজবা ওকে জিজ্ঞাসা করলো, মিহি, নীতিকে আমি কেমন নজরে দেখি? মানে, এটা কেমন প্রশ্ন ভাইয়া? যা জিজ্ঞেস করেছে জাস্ট সেটার উত্তর দে। বোনের নজরে নীতি আমাকে কেমন চোখে দেখতো? মেয়ে এই প্রশ্নটা শুনে মাথা নিচু করে ফেলল। কোনো জবাব দিল না। আকশা সরু চোখে তাকিয়ে আছে। মেজবা কি বোঝাতে চাইছে সেটা এখনো পর্যন্ত বুঝতে পারছে না ও। মিহিকে চুপ থাকতে দেখে মেজবা আবারও বলল, চুপ করে থাকার মতো কিছু হয়নি। যা সত্যি সেটাই বলবি। আমি ওকে বোনের মতো ভেবেছি সব সময়। ও কি আমাকে ভাইয়ের নজরে দেখতো? তোমাকে তো ও পছন্দ করতো ভাইয়া। ভাইয়ের নজরে তো কখনোই দেখতো না ও। তোমাকে বিয়েও করতে চেয়েছিল একসময়। সেই জন্য কত কি পাগলামি করা। এমনকি বছর দুইয়েক আগে যেই একটা অঘটন ঘটিয়ে ফেলার চেষ্টা করেছিল। ভাগ্যিস। কি অঘটন? এ বেলায় আকশা বেশি কৌতূহলী হয়ে প্রশ্নটা করল। মিহি এবার বলতে লাগলো, নীতি যে ভাইয়াকে পছন্দ করতো এটা আমরা কেউই জানতাম না। একসময় ও মারিয়া আপুর সাথে আমাদের বাসায় অনেক বেশি যাওয়া আসা করতো। নানান বাহানায় ভাইয়ের কাজ ঘেঁষার চেষ্টা করত। যদিও এগুলো আমরা পরে বুঝতে পারি, নীতিকে ভাইয়া ছোট বোনের মতোই জানতো। ভাইয়ের কাছে আমরাও যেমন, নীতিও তেমন। কিন্তু এই সুযোগের ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল নীতি। ভাইয়ের সাথে আমাদের ভাই বোনদের সবার কিছু গ্রুপ ফটো ছিল। ভাই বোনদের ফটো বুঝতেই পারছো, সবাই হাসি মজা করছে এমন। তো নীতি এই সুযোগটাই ভাইয়ের সাথে নিজের কিছু ফটো তুলে রেখেছিল। ভাইয়া তোকে বোন ভাবে, তাই স্বাভাবিকভাবেই নিয়েছিল। কিন্তু নীতি এরপর যা করলো, ভাইয়ের সাথে তোলা কিছু ফটো আর গ্রুপ ফটো ক্রপ করে দুজনের কিছু একত্রিত ফটো বানিয়ে সবাইকে দেখিয়ে বলে বেড়াতে লাগলো যে ভাইয়ের সাথে ওর প্রেমের সম্পর্ক, খুব গভীর সম্পর্ক। ভাই নাকি কথা দিয়েছে ওকে বিয়ে করবে। এসব কথা ছড়ানোর পরে ভাইয়া ইমিডিয়েট ছুটি নিয়ে সোজা ক্যান্টনমেন্ট থেকে এসে সবাইকে বুঝিয়ে বলেছিল যে নীতির সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নেই। এমনকি ভাইয়া ভালোভাবে সেটা প্রুভও করেছিল। আর নীতিও নিজের দোষ স্বীকার করে নিয়েছিল। ছোট ভেবে সবাই ওকে ছেড়ে দিয়েছিল। ছোট মানুষ, ভুল করেছে। বড় হতে হতে ঠিক হয়ে যাবে, এ কারণে। এই 2 বছরে তো সবাই প্রায় সবকিছু ভুলেই গেছে। এখন সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু হঠাৎ এই পুরনো কথা উঠলো কেন ভাইয়া? মেজবা মিহির প্রশ্নের জবাবে কিছু না বলে শুধু বলল, নীতি কোথায়? ওকে ডেকে আন এখনই। মিহি দৌড়ে নীতিকে ডাকতে চলে গেল। আকশা তখনও বিছানায় বসে আছে। মনে প্রশান্তির ঢেউ বইছে যেন। অস্থির হৃদয় এতক্ষণে শান্ত হয়েছে। বুক ধুকপুক করছে না এখন। আকশা আর চোখে মেজবাকে দেখল। ওর ঠোঁটের কোণে একেবারে সূক্ষ্ম হাসির রেখা। আকশা মেজবাকে কিছু বলতেই চাইছিল, তার আগেই মিহিকে দেখা গেল। নীতির হাত টেনে ধরে ঘরের ভেতর নিয়ে এসেছে। নীতিকে টেনে সামনে এনে দাঁড় করিয়ে ও হেসে হেসে বলল, আসতে চাইছিল না ভাইয়া, টেনে নিয়ে আসলাম। আকশা নীতির মুখের দিকে তাকালো। কিছুক্ষণ আগেও হম্বিদম্বি করা ভাবটা এখন নেই। মুখ চুপসে গেছে একদম। মেজবাকে দেখে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ওকে জোর জবরদস্তি করে এখানে আনা হয়েছে। ওর চোখে মুখে ভয়ের ছাপ। আকশা মনে মনে সামান্য হাসলো। মেজবা বুকে হাত গুজে রুট গলায় নীতিকে প্রশ্ন করলো, তোর সাথে আমি কি করেছি নীতি? নীতি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। মেজবা ধমক দিয়ে বলল, কি হলো? এখন মুখ থেকে কথা বের হচ্ছে না কেন? কি করেছি? ভাইয়া আসলে আমি যা যা তোর ভাবিকে বলেছিস সেই কথাগুলো এখন যদি এখানে প্রমাণ সহকারে প্রেজেন্ট করতে না পারিস, তাহলে তোকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে আমি আর্মি স্টাইলে পেটাবো। ভাইয়া? মেজবার হুমকি শুনে ভাইয়া বলেই কেঁদে ফেলল নীতি। অচানক মেজবার পায়ের কাছে বসে পড়ল। ওর পা জড়িয়ে ধরে বলল,
আমি আর কখনো এমন করব না ভাইয়া। এবারের মতো মাফ করে দাও। ছাড়। আমার ক্যারেক্টারের ওপর কেউ কোনো অ্যালিগেশনে আনার চেষ্টা করলেও তাকে ছেড়ে দিই না আমি। দূরে সর। নীতিকে পা দিয়ে ঠেলে সরিয়ে দিল মেজবা। মিহি দাঁড়িয়ে দেখছে সবকিছু। এই মেয়ে আবার ঝামেলা পাকিয়েছে। মেজবা এবার ডাকলো, আকশা। আকশা উঠে আসলো। মেজবা নীতিকে উদ্দেশ্য করে বলল, নেহাতি মেয়েদের গায়ে হাত তুলি না, নাহলে তোর কানের নিচে চাটিয়ে চর বসিয়ে দিতাম কটা। আকশা, ওর গালে দুটো থাপ্পড় বসাও। একটা তোমার তরফ থেকে, আরেকটা আমার নাম করে। আকশার আদেশ পেতে দেরি, কিন্তু কাজটা করতে দেরি হলো না। এগিয়ে গিয়ে মেজবার পায়ের কাছে বসে থাকা নীতিকে টেনে তুলল। তারপর খুব জোরে ওর গালে দুটো চড় বসিয়ে দিল। মেজবা আকশাকে এক পলক দেখে মৃদু হেসে বিড়বিড় করে বলল, দ্যাটস মাই গার্ল। পরিস্থিতি আপাতত শিথিল হয়েছে। মেজবাও শান্ত হয়েছে। মেজবার কড়া নির্দেশ, আজ ঘটে যাওয়া এই সকল ঘটনা যেন আর কেউ না জানে, অন্তর্মহল অবধি না পৌঁছায়। মেজবার আদেশ অনুযায়ী সবাই চুপ আছে, একদম স্বাভাবিক রয়েছে, যেন কিয়ৎক্ষণ পূর্বে কিছুই ঘটেনি। রাতের খাওয়ার সময় নীতিকে আশেপাশে দেখা গেল না। সেই যে ঘর থেকে বেরিয়ে উধাও হয়েছে, তারপর থেকে ওকে আর কোথাও দেখা যায়নি। খাওয়ার সময় কথাটা ভেবে মনে মনে খানিক হেসে নিল আকশা। মেজবা রাতের খাবার বোধহয় ওর ভাইদের সাথে খেয়েই বেরিয়ে গেছে। খালুর সাথে ঘেরে গিয়েছে ওরা। ঘের পাড়ে কয়েক একরের বিশাল ধান ক্ষেত। সেই ধান ক্ষেতের বাঁশ ঘেঁষে সারি সারি সব খেজুর গাছ। আজ রাতে গাছে কলসি বেঁধে নিয়ে আসবে। আগামীকাল সকালে রস ওঠানো হবে। আজ অতিথি কক্ষে ঘটে যাওয়া ঘটনার পর থেকে আর মেজবার সাথে কথা হয়নি আকশার। বলা চলে কথা বলার সুযোগই পায়নি। তার আগেই খালামণি খেতে ডাকলেন সবাইকে। মেজবাও তাড়া ছিল, এ কারণে দ্রুত বেরিয়ে গেছে। আকশা খেয়াল করেছে। যাওয়ার আগে অবশ্য মেজবা ওকে ঘাড় ঘুরিয়ে এক পলক দেখে গেছে। আকশা মেজবার ওই তাকানোর দৃশ্যটা কোনোভাবেই ভুলতে পারছে না। মাথা থেকে ঝেড়ে ফেলা যাচ্ছে না, বরং যত বেশি ঝেড়ে ফেলতে চাইছে ততই আরো মনে পড়ে যাচ্ছে। খেতে বসেও মেজবার কথা মনে পড়া তরুণ বিষম খেয়েছিল। তখনও শাশুড়িমা পানির গ্লাস এগিয়ে দিয়ে চিন্তিত হয়ে বলেছিলেন, কি হয়েছে বৌমা? তুমি ইদানিং অনেক বেশি বিষম খাচ্ছ। কোনো অসুখ হলো নাকি? ডাক্তারের কাছে নেওয়া লাগবে মনে হচ্ছে। আকশা শাশুড়ি মায়ের কথা শুনে মুখে কিছু না বললেও অগোচরে হেসেছে ঠিকই। মনে মনে বলেছে, অসুখ তো হয়েছেই বটে, তবে যে অসুখ নয় মা, আম্মা, আপনার ছেলের প্রতি বিমোহিত হওয়ার অসুখ। এই অসুখ তো কোনো ডাক্তার ভর্তি, কবিরাজ কেউ সারাতে পারবে না। একমাত্র আপনার ছেলেই সরাতে পারবে। রাতের খাবার খাওয়ার পরেই সবাই পাশা খেলতে বসেছে। আকশাই খেলা পারে না বলে পালঙ্কের এক কোণে চুপচাপ বসে আছে। মারিয়া আপু, তাহসিন, মিহি আর রিমু খেলছে। বেশ হই হুল্লোড় চলছে। আকশা ফোন দেখার ফাঁকে মাঝে মধ্যে ওদেরকে টুকটাক সায় দিচ্ছে। হঠাৎ আকশার ফোনে কল আসলো। ও ফোনের দিকে তাকিয়ে নাম্বারটা দেখিয়ে আশেপাশে তাকালো। ভাগ্যিস ফোন সাইলেন্ট মোডে ছিল। সবাই খেলার মাঝে মগ্ন। আকশা এই ফাঁকে এক পাশ থেকে ধীরে ধীরে সরে পড়ল। ব্যালকনির দিকটায় অন্ধকার ছিল। ফোন শক্তভাবে মুঠো করে নিয়ে সেদিকে চলে গেল। কতবার বলেছি আমাকে অসময়ে কল দিবেন না। আমার আশেপাশে মানুষ থাকে অনেক। সবসময় কল রিসিভ করার সুযোগ হয় না। বলেছি তো, সময় করে আমি আপডেট দিয়ে দিব। এখন এভাবে বারবার কল দিলে আমাকে আমার শ্বশুরবাড়ির মানুষ সন্দেহ করতে পারে। এটা তো স্বাভাবিক বিষয়। যেহেতু আমি একজন বিবাহিত নারী, এভাবে লুকিয়ে কথা বলে যে কেউ সন্দেহ করবে। তখন আরেই ঝামেলা। আপাতত আমি ঝামেলা এড়িয়ে চলে যেতে চাইছি। ফোনের ওপাশের ব্যক্তি আকশার কথার বিপরীতে দীর্ঘ সময় নিয়ে কিছু একটা বললেন। আকশা চুপচাপ সব কথা শুনল। এরপর জবাব দিল, জি আমি জানি আপনার আমাকে দরকার। এ কথা এর আগেও বেশ কয়েকবার শুনেছি। আমি আপনাকে নিরাশ করব না, যেহেতু এত আশা নিয়ে এসেছেন আমার কাছে। আর আশা করি আপনি যা চান সেটা হবেও। শুধু আমাকে একটু সময় দিন। আমি সবার সাথে খালা শাশুড়ির বাসায় বেড়াতে এসেছি। এখান থেকে ফিরে সঙ্গে সঙ্গে আপনার কাজটা আগে করে দেব। আমাকে প্লিজ আর হঠাৎ হঠাৎ কল দিবেন না। সময় সুযোগ পেলে আমি আপনাকে কল করে আপডেট জানাবো। আচ্ছা, এখন রাখছি। আকশা তড়িঘড়ি করে কল কেটে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল যেন। ব্যালকনির এক কোণে দাঁড়িয়ে কথা বলছিল। ব্যালকনিতে অন্ধকার বলে ঘরের ভেতর দিকটায় তাকালে ভালোভাবে কিছু বোঝা যায় না। আকশা উঁকি মেরে দেখলো সবাই তখনও পাশা খেলা নিয়ে ব্যস্ত। আকশা এই সুযোগে দ্রুত ঘরে ঢুকে বিছানায় উঠে গেল। ওরা কেউ খেয়াল করলো না ওর এই যাওয়া আসার ঘটনাটা। রাত কটা বাজে সেদিকে কারো খেয়াল নেই। আজ বোধহয় সারা রাত গল্পগুজব চলবে। আকশার চোখে হালকা ঘুম। ও এক কোণে বালিশে হেলান দিয়ে বসে আছে। মারিয়া, রিমু, তাহসিন আর মিহি এখন খেলা ছেড়ে গল্পের আসর বসিয়েছে। ওরা নানান কথা বলে হাসাহাসি করছে। মারিয়া আকশাকে টোকা দিয়ে বলল, কি গো, তোমার কি হলো? আর বলো না, ঘুম আসছে আপু, তবু কষ্ট করে জেগে আছি। ঘুম আসলে ঘুমিয়ে যাও, কষ্ট করে রাত জেগো না। থাক আপু, একটা রাতই তো,
জাগলাম না হয় তোমাদের সাথে গল্প করি আজ। যাই আমি একটু চোখে মুখে পানি দিয়ে আসি। আকসা মৃদু হেসে কথাটা বলে পালঙ্ক থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল। সেখান থেকে চোখে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে এসে তোয়ালে দিয়ে মুখ মুছছিল আকসা। হঠাৎ দরজার সামনে থেকে আকসা ডাকটা শুনে চকিতে ফিরে তাকালো। এই ঘরে দরজার সামনে আরফান দাঁড়িয়ে। তাও স্বাভাবিকভাবে নয়। দরজার কাঠে থামে দুই হাত ঠেকিয়ে কেমন ভাবে যেন দাঁড়িয়ে আছে। দেখেই চোখ মুখ কুঁচকে গেল আকসার। চরম অস্বস্তি ঠেকল ওর। আরফান ওর নাম ধরে ডেকেছে, অথচ বাকিরা সবাই ভাবি সম্বোধন করে। আকসা বিব্রত বোধ করলো, তবে মুখে কিছু বলল না। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল আরফানের দিকে। আরফান ঠোঁটের কোণে কেমন অদ্ভুত এক সূক্ষ্ম হাসি। শুরু থেকে ব্যাপারটা খেয়াল করেছে আকসা। হাসিটা মোটেও ভালো ঠেকেনি ওর। আকসা ডাক শুনে ফিরে তাকিয়েও মুখে কিছু বলেনি। বাকিরা সবাই বিছানায় বসে কৌতূহলী চোখে দেখছে আরফানকে। আরফান আকসার থেকে সাড়া নেপে পুনরায় বলল, আকসা, তোমাকে তোমার শাশুড়ি ডাকছে এখনই। আরফান কথাটা বলেই বারান্দার অন্ধকারে মিলিয়ে গেল। বলার ধরনটা আকসার মোটেও ভালো লাগলো না। তবু শাশুড়ি ডাকছে শুনেও চটজলদি মুখ মুছে ঘরের বাইরে বেরিয়ে গেল। আকসা শেষবার বড় ঘরে দেখেছিল বড়রা সবাই সেখানে আসর জমিয়েছে। এতক্ষণে ঘুমিয়ে গেছেন কিনা কে জানে। হঠাৎ এত রাতে আকসাকে ডাকবে কেন, সেটাই ভেবে পেল না। এসব ভাবতে ভাবতেই লম্বা বারান্দা ধরে হাঁটছিল। এই বাড়ির সব ঘরে এবং সব জায়গায় আলো থাকলেও বারান্দায় কোনো আলো নেই। এর হেতু জানা নেই আকসার। এত বড় বাড়ির সুবিশাল বারান্দা, অন্ধকারে হাঁটতে তো ভয় লাগে। বারান্দায় দুই মাথায় অন্তত দুটো লাইটের ব্যবস্থা করা উচিত ছিল। এখনো বড় ঘরে যেতে বৃত্তাকৃতির বিশাল বারান্দায় দুটো মোড় ঘোরা প্রয়োজন। আকসা আরেকটু সামনে এগোলো। যেখানে একটা ঘর অপাংক্ত অবস্থায় রয়েছে, বলা চলে এই ঘরটা বাড়ির স্টোর রুম। এখানে সব অপ্রয়োজনীয় জিনিসের বসবাস। এদিকটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারের মাঝে আকসা দ্রুত পা চালালো। বুক ধুকপুক করতে লাগলো ওর। হঠাৎ অচানক স্টোর রুমের কাছে আসতেই ভেতর থেকে একটা কালো হাত আকসার হাত টেনে ধরলো। ঘটনার আকস্মিকতায় ও সেই মুহূর্তে কিছু বুঝে না করে উঠতে পারল না। বুকে যেন কেউ খামচে দিয়ে ধরেছে, তেমন অনুভূতি হলো ওর। পা অবশ হয়ে গেল পুরোপুরি। নাড়াতে পারল না। অদম্য চেষ্টায় ধরে রাখা সেই হাতটা ছাড়িয়ে দৌড় দিতে পারল না আকসা। এরই মধ্যে আরো ভয়াবহ ঘটনাটা ঘটল। সেই শক্তপোক্ত হাতটা আকসাকে স্টোর রুমের ভেতরে টেনে নিয়ে গেল। ভিড়ে চমকে উঠল আকসার। ঘুটঘুটে অন্ধকারের সামনে তাকিয়ে কিছুই উপলব্ধি করতে পারল না। তবে হাতের স্পর্শে এতটুকু বুঝতে পারল হাতটা কোনো পুরুষের। ব্যাপারটা বুঝতে পারা মাত্র আকসার মনে চরম ভয় এসে জড়ো হলো। মস্তিষ্ক ক্রমাগত অশনি সংকেত দিয়ে দিয়ে ব্যস্ত হলো। আকসার মস্তিষ্ক বলছে, এই মুহূর্তে এখান থেকে ছুটে পালা আকসা, এক্ষুনি দৌড় দে। কিন্তু শরীর সায় দিল না ওর। ভয় জড়তায় শরীর যেন ছেড়ে দিয়েছে। আকসা বহু কষ্টে শুকিয়ে যাওয়া গলা সামান্য ভিজিয়ে ঢোক গিলে কোনো রকমে প্রশ্ন করলো, কে? আমি। আওয়াজটা শোনা মাত্রই আকসার শরীর হতে ঘাম ছুটতে শুরু করলো। আরফান, এই ছেলে এখানে? আকসাকে এখানে টেনে এনেছে কেন, কি কারণে? প্রশ্নগুলো মনে আসার সাথে সাথে আকসার শির দাঁড়াবে ঘাম ছুটতে শুরু করলো। ও এবার সর্বশক্তি দ্বারা পা জোড়া নাড়ানোর চেষ্টা করলো। হ্যাঁ, পা নাড়াতে পেরেছে। আকসার শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। ও এক পা পিছিয়ে পেছনে ঘুরে দৌড় দিতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ওর হাত টেনে ধরা হলো। আকসার গায়ে যেন প্রেতাত্মা ভর করেছে। অনেক বেশি শক্তি সঞ্চার হয়েছে। যতটা জোরে ওর হাত ধরা হয়েছে, ও তার থেকে বেশি জোরে ছোটার চেষ্টা করলো। তবে পৈশাচিক পুরুষালী শক্তির সাথে পেরে উঠল না। আকসা এতক্ষণে বুঝে গেছে ওর সাথে খুব খারাপ কিছু ঘটছে, যেটা ঘটার কথা নয়। এজন্য প্রাণপণ চেষ্টায় ছুটতে চাইছে। এবার অচানক অচানক পেছন থেকে সেই নোংরা হাতটা আকসার জামার ফিতা ধরে টান দিল। এক টানে ফিতা খুলে ফেলতেই আকসা এবার না পেরে পা দিয়ে একটা লাথি দিল। তবে কোনো কাজ হলো না। হাত জোড়া যেন নোংরা খেলায় মেতেছে। এজন্য কোনো দিকে খেয়াল নেই। ফিস করে বলছে, জানো তুমি খুব সুন্দর। নিজেকে আয়নায় দেখেছো কখনো? তোমার শরীর কখনো সময় হলে ওড়না খুলে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, দেখবে তোমাকে কতটা মোহনীয় লাগে। তোমার শরীরের সৌন্দর্য, সেই সৌন্দর্য যে কাউকে পাগল করে ছাড়বে, এত নরম। কথাগুলো আকসার কানে কাটার মতো বিঁধল। প্রচন্ড বিষাক্ত ঠেকলো। পর মুহূর্তে সবচেয়ে ভয়াবহ ঘটনাটা ঘটলো। জামার উপর থেকে বুকের কাছে সেই নোংরা হাতের ছোঁয়া অনুভব করতেই আকসা এবার না পেরে কেঁদে ফেললো। এবার উপায়ন্তর না পেয়ে চুলের খোপায় বেঁধে রাখা স্টিলের কাঁটা এক টানে খুলে কোনো দিকে না তাকিয়ে, কোনো কিছু না ভেবে সোজা সেই হাতের উপরে বসিয়ে দিল। মুহূর্তে পেছন থেকে আরফান ব্যথায় কুকিয়ে তৎক্ষণাৎ হাত সরিয়ে নিতেই আকসা সেই সুযোগে দুই কপাটের দরজা টেনে এক ছুটে বেরিয়ে দৌড় দিল। পেছন থেকে আরফান নামক ছেলেটা কুটিল হেসে বিড়বিড় করলো, মান সম্মানের ভয় থাকলে এসব কাউকে বলবে না নিশ্চয়ই। সো চিল।
আকশা ছুটতে ছুটতে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছে। এটা ছাদে যাওয়ার সিঁড়ি। এখানেও ঘুরঘুটে অন্ধকার। আকশার শরীরে আর সামান্য এক রত্তিও জোর নেই। সেই সর্বনিম্ন ধাপে ধপ করে বসে পড়ল। ফোঁপাতে লাগলো। আকশা জোরে জোরে শ্বাস টানছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া নোংরা ঘটনাটা মনে পড়তেই হাত পা কাঁপছে ওর। পুরো শরীর ধরে যেন ঝাঁকুনি দিয়ে ফেলে দিতে চাইছে। আকশার প্রচন্ড প্যানিক হচ্ছে। বুক ধড়ফড় করছে, একবার ভাবলো বড় ঘরের দিকে যাবে। তবে উঠতে গিয়েও দ্বিধান্বিত হয়ে বসে পড়ল। তারপর মাথা ঘুরছে। ওই অবধি যাওয়া বোধহয় ওর জন্য সম্ভবপর হবে না। আকশা অন্ধকারের মাঝে রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে রইল। আকশা! হঠাৎ পেছন থেকে চিরপরিচিত কণ্ঠস্বরটা শোনা মাত্র আকশা চট করে ঘাড় ঘুরিয়ে তাকালো। এই ঘোর আঁধারেও চিনতে অসুবিধে হলো না ওর। মেজবা দাঁড়িয়ে আছে পেছনে, হাতে ফোন। ফোনের ডিসপ্লে জ্বলজ্বল করছে। সেই আলোতে মেজবা তাকিয়ে দেখল আকশার চোখে জল। মেজবার ভ্রুজোড়া স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত হলো। আকশা উঠে দাঁড়ালো কোনো মতে। মেজবার সামনে দাঁড়াতেই মেজবা পুনরায় প্রশ্ন করল, এত রাতে তুমি এখানে কেন? প্রশ্নটা করা মাত্র আকশা ঝাঁপিয়ে পড়ল মেজবার বুকে। শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। মেজবা অচানক ঘটনাটা বুঝতে পারল না। আকশা কখনো কোনোদিনও এভাবে কাঁদেনি। মেজবা ওর কান্না কখনো দেখেনি। আচমকা এমন ঘটনায় দ্বিধায় পড়ল। আকশার পিঠে হাত রাখতে এবার বুঝতে পারল আকশার সম্পূর্ণ শরীর কাঁপছে। মেজবা এবার ফোন পকেটে রেখে আকশাকে দু হাতে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, কি হয়েছে, কাঁদছো কেন? অসুস্থ তুমি? না না, আমি মরে যাব মেজবা। মেজবা চমকে উঠল। আকশার পিঠ আঁকড়ে ধরে পুনরায় প্রশ্ন করলো, কি হয়েছে বলো আমাকে, সিরিয়াস কিছু? আকশা কোনো জবাব দিল না। আরো জোরে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। মেজবা ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কান্না থামাও, বলো আমাকে কি হয়েছে। মেজবা আকশার পিঠে হাত বুলিয়ে দিতে গিয়ে হঠাৎ অনুভব করলো আকশা জামার ফিতা খোলা। দুপাশে দুটো ফিতা পড়ে আছে। জামার গলা খুলে সম্পূর্ণ পিঠ বেরিয়ে গেছে। আচমকা মেজবা আকশাকে টেনে বুক থেকে সরিয়ে মুখোমুখি দাঁড় করালো। মুখ কঠিন হয়ে গেছে মেজবার। ও শক্ত মুখে কঠিন স্বরে প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? চুপ করে থাকবে না, বলো। আকশা কিছু বলল না। মুখ চেপে কাঁদছে ও। মেজবা ওর হাত টেনে ধরে বলল, আসো এদিকে। আকশার হাত টেনে ধরে ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালো মেজবা। তবে আকশা এক পাও ওপরে তুলতে পারল না। মেজবা দাঁড়িয়ে গেল। পেছনে ঘাড় ঘুরিয়ে দেখলো আকশা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। শরীর নেতিয়ে পড়েছে ওর। মেজবা এবার কোনো কথা না বলে ওকে কোলে তুলে নিল। আকশা মেজবার গলা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে সেখানে মুখ গুজে রেখে কাঁদতে লাগলো। ওর চোখের জল গড়িয়ে মেজবার ঘাড়ের উপরে পড়ল অনবরত। প্রতিটা ফোঁটা অশ্রুকণা মেজবার রক্তের শিরায় শিরায় যেন আগুন ধরিয়ে দিল। ছাদে মূলত মেজবার কাজিনরা আড্ডা দিচ্ছিল। ওদের হাতে সিগারেট, স্মোকিং করছিল ওরা। মেজবা স্মোক করে না বলে ছাদ থেকে নেমে এসেছিল। আকশাকে নিয়ে উপরে উঠতেই ওরা সিগারেট সরিয়ে নিল। ভাই ভাবিকে দেখে চোখ নামিয়ে নিল ওরা। মেজবা ছাদে উঠতেই ওর ভাইদের গম্ভীর স্বরে বলল, তোরা একটু নিচে যা তো, প্রাইভেসি দরকার। বড় ভাইয়ের কথা শোনা মাত্র সবাই তৎক্ষণাৎ নিচে চলে গেল। মেজবা আকশাকে নামিয়ে ছাদের দরজা আটকে দিয়ে আসলো। আকশার সামনে দাঁড়িয়ে ওর হাত টেনে এগিয়ে নিল। আকশা তখনও কাঁদছে। মেজবা ওর কান্না দেখে চরম মেজাজের সাথে বলল, আরেকবার জিজ্ঞাসা করছি কি হয়েছে, এবার না বললে ছাদ থেকে নিচে ছুঁড়ে ফেলবো। আকশা ফোপাতে ফোপাতে বলল, আমার কথা আপনি বিশ্বাস করবেন মেজবা? বলো। আকশা মাথা নিচু করে রইল। কিভাবে বলবে এসব? বলতেও ঘৃণা লাগছে ওর। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা ঠেকছে। ওর ঠোঁট চেপে কাঁদতে লাগলো। মেজবা ওর কোমর টেনে কাছে নিয়ে বসলো এবার। নিজের সাথে মিশিয়ে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নত মুখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, আকশা বলো প্লিজ। আকশা শক্ত করে মেজবার বাহু গলিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ওই ওই যে আরফান আছে না, মারিয়া আপুর চাচাতো ভাই, ও তোমাকে কি আকশা? মেজবার শান্ত কণ্ঠস্বরে প্রথমবার ক্রমাগত অস্থির, অশান্ত হয়ে উঠল, বিচলিত হলো। আকশার মুখ উঠিয়ে দুই হাতে চেপে ধরে শক্ত গলায় বলল, আমার চোখে দিকে তাকিয়ে কথা বলো। আকশা মেজবার চোখে চোখ রেখে এবার কান্নারত স্বরে গড় গড় করে বলে ফেলল, ওই লোকটা আমাকে নোংরাভাবে ছুঁয়েছে অন্ধকারে। ওই স্টোর রুমে আমাকে রুম থেকে ডাক দিয়েছিল, বলেছিল আমাকে নাকি আম্মা ডাকছেন। তারপর আমি বের হলাম, স্টোর রুমের কাছে পৌঁছতে আমাকে টান দিয়ে ভেতরে নিয়ে গেল। তারপর তারপর কি? আকশা থেমে গেল। মেজবার চোখ মুখ ধীরে ধীরে কঠিন হয়ে এসছে। আকশা অনুভব করলো ওর মুখে চেপে ধরা মেজবার হাত দুটো খুব রুড হয়ে উঠছে। আকশা ঢোক গেলে জবাব দিল, আমি জিজ্ঞাসা করলাম কে? জবাব দিল আমি। কণ্ঠস্বর শুনেই বুঝে গিয়েছিলাম ওই লোকটা। এরপর হঠাৎ হঠাৎ আমার জামার ফিতা ধরে টান দিল। আমি সরে আসার চেষ্টা করেছিলাম,
কিন্তু পারিনি, আমার হাত শক্ত করে টেনে ধরে রেখেছিল। আর আর কি? আকশা চুপ করে মিনমিন করে কাঁদতে লাগলো। মেজবায় ধৈর্য নেই আপাতত। ধৈর্যের বাঁধ সীমা ছাড়িয়েছে। আর কি আকশা? হুংকার ছাড়ল মেজবা। আকশা সামান্য কেঁপে উঠে মেজবার শার্টের সামনের অংশ শক্তভাবে খামচে ধরে চোখ বুজে ঠোঁট চেপে কাঁদতে কাঁদতে জবাব দিল, আর আমার বুকে হাত দিয়েছিল। এছাড়া অনেক নোংরা কথা বলেছে। আমি না পেরে চুলের কাঁটা দিয়ে হাতে আঘাত করে কোনো রকমে দৌড়ে চলে এসেছি সেখান থেকে। কি বলেছে তোমাকে? মেজবার গম্ভীর রুট কণ্ঠস্বর। আকশার আপাতত হুঁশ জ্ঞান নেই। ও বিড়বিড় করে বলছে, বলেছে তুমি নিজেকে আয়নায় দেখো, ওড়না খুলে। তোমার শরীরের সৌন্দর্য যে কাউকে পাগল করে ছাড়বে এত নরম চোখ। আর না, আর শুনতে চাই না। আকশাকে থামিয়ে দিয়ে ওকে টেনে বুকের সাথে মিশিয়ে নিল। যথেষ্ট শান্ত গলায় বলল, কান্না থামাও। চোখে যেন এক ফোঁটাও জল না দেখি। আকশা কান্না থামিয়ে হেঁচকি তুলতে লাগলো। মেজবা ওকে জড়িয়ে ধরে রেখেই পিঠের উপর থেকে চুল সরিয়ে জামার ফিতা বেঁধে দিল। এরপর অচানক ছেড়ে দিল আকশাকে। ধীরে সুস্থে নিচে নেমে এসো, ভয় পেও না, আমি আছি। মেজবার মুখের রং হঠাৎ বদলে গেল যেন। ও আকশাকে শান্ত সুরে কথাটা বলে বেপরোয়াভাবে পা বাড়াতেই আকশা ওর হাত টেনে ধরে অস্থির কণ্ঠে বলল, কোথায় যাচ্ছেন মেজবা? নিচে। প্লিজ কাউকে কিছু বলবেন না। মান সম্মানের একটা ব্যাপার আছে। আর হাত ছাড়ো। শীতল গম্ভীর কণ্ঠটা শুনে ভয়ে আকশার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ও হাত ছেড়ে দিল। মেজবার চোখের পলকে নিচে নেমে গেল। আকশা সেখানে দাঁড়িয়ে মিনিট পাঁচেক চেষ্টায় নিজেকে স্বাভাবিক করলো। চোখ মুছে নিল, এলোমেলো চুল বেঁধে ফেলল। ঝুলতে থাকা ওড়নাটা আগের মতো করে ভালোভাবে গায়ে পেঁচিয়ে নিল। হঠাৎ নিচ থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসতেই চমকে উঠল আকশা। দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখল দোতলায় কেউ নেই। সবাই নিচতলায়। নিচতলার বারান্দায় বেশ শোরগোল। অনেক আওয়াজ আর চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আকশা দ্রুত পা চালাতেই দেখল মিহি মারিয়ারা দৌড়ে আসছে দক্ষিণে ঘর থেকে। আকশা ওদের দেখে অস্থির ভাবে প্রশ্ন করল, কি হয়েছে মিহি? মারিয়া আপু, কি হলো হঠাৎ? এত চেঁচামেচি কেন? ওরা নিচে নামতে নামতে ব্যস্তভাবে বলল, ঠিক জানি না, তবে তাহসিন এসে বলল ভাইয়া নাকি আরফান ভাইয়াকে মারছে। মারতে মারতে নাক মুখ থেকে রক্ত বের করে ফেলেছে। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ এসব কি হলো? ওরা কথা বলেই দৌড়ে নিচে নেমে গেল। আকশাও দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে রেলিং এর কাছে দাঁড়াতেই দেখতে পেল বাড়ির সব মানুষ বারান্দায় দাঁড়িয়ে। মুরব্বি সবাই, ছোট সবাই আছে। বারান্দার একপাশে পিলারের ওখানে মেজবা আরফানকে কলার ধরে মিশিয়ে ধরে রেখেছে। পেছন থেকে আফিফ আফ্রিদ ছোট খালু মেজবাকে থামানোর চেষ্টা করছে। মেজবার আব্বু এহসানুল হক একপাশে দাঁড়িয়ে চেঁচামেচি করছেন। তার কথাগুলো আকশার কানে আসলো। ওর শ্বশুর চেঁচিয়ে বলছেন, কি করছো মেজবা? রাত বিরেতে এসব কি শুরু করলে? ওকে মারছো কেন? কিছু বলছো না? দয়া করে থামো এবার। সবাই মেজবাকে থামতে বলছে, তবে মেজবা থামলো না। বরং আগের চাইতে দ্বিগুণ শক্তিতে আরফানের নাকে মুখে ঘুষি মারতে মারতে হিস হিসিয়ে দাঁতে দাঁত পিষিয়ে বলল, জানোরে বাচ্চা, তুই আমার ওয়াইফের গায়ে হাত দিস, ওকে নোংরা কথা বলিস? সাহস কিভাবে হয় তোর? যে মুখ দিয়ে ওকে নোংরা কথা বলেছিস, ওই মুখ আমি টেনে ছিঁড়ে নেব। কথাটা বলেই মেজবা আরফানের মুখ বরাবর ঘুষি মারে একটা। সঙ্গে সঙ্গে আরফানের মুখ কোলে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। পেছন থেকে তিনজন সর্বশক্তি দিয়ে মেজবাকে আটকানোর চেষ্টা করলো। তবে স্পেশাল আর্মড ফোর্স প্যারা কমান্ডো ব্রিগেডের ট্রেন প্রাপ্ত অফিসারকে থামানো খুব একটা সহজ হলো না তাদের জন্য। মেজবা যেন রাগে এদিক বিদিক শূন্য হয়ে গেছে। পুনরায় বলল, শুয়োরে বাচ্চা, যে হাত দিয়ে ওকে টাচ করেছে সেই হাত আমি ভেঙে ফেলবো আমি। কথাটা বলেই মেজবা আরফানের হাত মুচড়ে ধরল। সঙ্গে সঙ্গে একটা আর্তনাদ শোনা গেল, বোধহয় হাত ভেঙেই ফেলেছে। আকশা একেবারে রেলিং এর সাথে মিশে চুপসে গেছে। সেখানে দাঁড়িয়েই শুনতে পেল সামনে ওর শাশুড়ি আহাজারি করতে করতে পাশে ছোট বোনকে বলছেন, আমার ছেলেটার কি হয়ে গেল? যেই ছেলে আমার গালি দেওয়া পছন্দ করে না, জীবনে কোনোদিন কাউকে একটা গালিও দেয়নি, মারপিট করেনি, সেই ছেলে সব করছে আজ। ঈশা বেগম কাঁদছেন আর ছেলেকে থামতে বলছেন। মেজবা তবু থামছে না। একটা তুলকালাম অবস্থা বিরাজ করছে। এহসানুল হক চেঁচামেচি করে ছেলেকে বলছেন, মেরে ফেলবি নাকি ছেলেটাকে? এবার তো ছাড়। এই মুহূর্তে মেজবাকে থামানো প্রয়োজন। আকশা এবার সিঁড়ি থেকে নেমে দ্রুত ছুটে গেল। পিলারের কাছে দৌড়ে গিয়ে মেজবার হাতের বাহু টেনে ধরে এবার কাকুতি মিনতি করে বলল, প্লিজ মেজবা, ছেড়ে দিন, এবার ছাড়ুন না প্লিজ। আকশা বলা মাত্র মেজবা ছেড়ে দিল আরফানকে। আরফান তখন অর্ধমৃত প্রায়। আকশা একবার তাকিয়ে দেখল, ঘৃণা ভরে, সামান্য করুণা পর্যন্ত হলো না ওর। পারলে থুতু ছিটিয়ে দিত। মেজবার শার্ট ঘামে ভিজে পিঠের সাথে মিশে গেছে। ও আকশার হাত টেনে ধরে এহসানুল হকের সামনে এগিয়ে গিয়ে কঠিনভাবে বলল, আমি আর এক মুহূর্তে এখানে থাকছি না আব্বু। আমার ওয়াইফকে নিয়ে রাইট নাও এখান থেকে চলে যাচ্ছি।
তোমাদের খুব থাকার শখ হলে তোমরা থাকতে পারো। আমি ২-১ দিনের মধ্যে ক্যান্টনমেন্টে চলে যাব। তোমার বাসায় থাকতে মোটেও ইচ্ছুক নই। আমাকে যেন কল করা না হয়। তোমার নাম্বার আমার ব্লক লিস্টে থাকবে। আসছি। আল্লাহ হাফেজ। আকশা এসো। মেজবা আকশার হাত টেনে ধরে ওই অবস্থাতেই ওকে টেনে নিয়ে বেরিয়ে গাড়িতে উঠল। আকশা কিছু একটা বলতে চাইল, কিন্তু মেজবার ওই রূপ দেখে আর কিছু বলার সাহস হলো না ওর। ওরা যখন রাজশাহীতে পৌঁছালো তখন প্রায় ভোর হয়ে গেছে। আকশা বাসায় এসে আগে ধপ করে শুয়ে পড়ল সোফার উপরে। তবে মেজবা শোয়নি, আগেই ওয়াশরুমে ঢুকে গিয়েছে ফ্রেশ হওয়ার জন্য। আকশা বসার ঘরেই ঘুমে তুলছিল। হঠাৎ ওদের শোবার ঘর থেকে মেজবার ডাক শুনে ধরফর করে উঠে বসলো। দ্রুত উঠে ঘরে গিয়ে দেখলো মেজবা গোসল সেরে এসেছে। ওর পরনে একটা ট্রাউজার আর উদাম শরীরের ওপর পিঠের দিক থেকে মাঝারি একটা সফেদ রঙা তোয়ালে বুক অবধি টেনে রাখা। মেজবা ফর্সা গাত্রবর্ণে, ব্লু রঙের ট্রাউজারের উপরে শুধুমাত্র পেটানো পেট ও পিঠের নিচে সামান্য কিছু অংশ দেখা যাচ্ছে। মেজবার সামান্য বড় হওয়া সামনের চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে তখনও। আকশা অবাক হলো বেশ। শীতের শেষ সময়কাল হলেও রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে ইদানিং। এত ঠান্ডার মধ্যে মেজবা গোসল করেছে। আকশা দ্বিধান্বিত হয়ে মেজবাকে বিচলিত কণ্ঠে প্রশ্ন করল, এই শীতে এখন আপনি ফ্রেশ হলেন যে? আকশার প্রশ্নের জবাবে মেজবা তৎক্ষণাৎ কিছু বলল না। অচানক নিজের দিকে মেজবাকে এগোতে দেখে বিচলিত হলো আকশা। বুকের ধুকপুকানি বেড়ে গেল ওর, না চাইতেও পেছাতে শুরু করলো। মেজবা যত এগোলো আকশা তার দ্বিগুণ বেশি পিছিয়ে গেল। শেষমেশ ওর শরীর ঠেকলো পেছনের রিডিং টেবিলের সাথে। সেখানে মিশে যেতেই ঢোক গেলে মেজবার মুখের দিকে তাকালো আকশা। মেজবার রাগটা এখনো পড়েনি, মেজাজ শান্ত হয়নি। গাড়িতে থাকাকালীন তো একটা কথাও বলেনি। প্রচন্ড গম্ভীর হয়েছিল। বেশ স্পিডের সাথে গাড়ি ড্রাইভ করছিল। আকশা এর মাঝে গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল। এই কারণেই তখন আর মেজবার সাথে কথা বলতে পারেনি। মেজবার চোখ নাকের ডগা লাল হয়ে আছে এখনো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকশার দিকে। এক হাত এগিয়ে আকশার কাঁধে ঝোলানো ওড়নার উপরে রেখেছে। মুখের অভিব্যক্তি শত চেষ্টা করেও বুঝতে পারল না আকশা। পুনরায় ঢোক গিলে বলল, কি করছেন মেজবা? প্রশ্নটা করা মাত্র আকশার ওড়না এক টানে শরীর থেকে খুলে পেছনে ফ্লোরের উপরে ছুঁড়ে ফেলল মেজবা। আকশা আতঙ্কিত হয়ে ফ্লোরে পড়ে থাকা ওড়নার দিকে তাকালো। বিড়বিড় করে বলার চেষ্টা করলো, মেজবা কি করো? পুরো কথাটা শেষ করতে পারল না। তার আগেই মেজবা ওর ঠোঁটে আঙ্গুল রেখে চুপ করিয়ে দিয়ে বলল, হুস, চুপ, কোনো কথা নয়। আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। এখনই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেবে। এখন কেন? আকশা চরম অবাক হয়ে প্রশ্ন করতেই মেজবা কেমন অদ্ভুত ভাবে হেসে বলল, আমার স্ত্রীকে অন্য পুরুষ ছুঁয়েছে আকশা। তোমার শরীরে সে স্পর্শ এখনো লেগে আছে। আমি চাই না আমার স্ত্রীর শরীরে এই স্পর্শ আর এক মুহূর্ত লেগে থাকুক। বিলিভ মি, টলারেট করতে পারবো না। ভাবলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। মনে হচ্ছে ওই জানোয়ারটাকে গিয়ে মেরে ফেলি। মেজবা শান্ত হন প্লিজ। ওর হাতের বাহু শক্তভাবে চেপে ধরে আকুল কণ্ঠে কথাটা বলতেই মেজবা আকশার মুখের দিকে তাকিয়ে শান্ত হলো। শীতল চোখে তাকিয়ে থেকে কিঞ্চিত হেসে বলল, এখনই গিয়ে ফ্রেশ হবে ওকে। ওই জানোয়ার যেখানে যেখানে ছুঁয়েছে সেই প্রতিটা জায়গায় বডি ওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করবে। হেল্প লাগলে বলতে পারো, আমি আসবো। না না, আপনার হেল্প লাগবে না, আমি একাই পারবো। অস্থিরতার সহিত কথাটা বলেই আকশা দৌড়ে ড্রয়ার থেকে জামা কাপড় বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মেজবা ওর অস্থিরতা দেখে মৃদু হাসল। আকশার শ্বশুরবাড়ির সবাই পরদিন সকাল 11টার মধ্যেই ফিরলেন। আকশার শাশুড়ি ফিরেই আগে ছেলের ঘরে আসলেন। আকশা তখনও রিডিং টেবিলে ছিল, আর মেজবা বিছানার উপরে বসে গভীর মনোযোগে ল্যাপটপে কাজ করছিল। মামনিকে দেখে মেজবা তড়িঘড়ি করে ল্যাপটপ বন্ধ করলো। মৃদু হেসে বলল, তোমরা কখন আসলে টের পেলাম না তো। সবে মাত্র এসেছি। তুমি বোধহয় কাজে খুব ব্যস্ত ছিলে, তাই খেয়াল করনি। এই তো মামনি, একটু ব্যস্ত ছিলাম আর কি। মেজবা জবাবটা দিয়ে সামান্য হাসল। আকশার শাশুড়িকে দেখে উঠে একপাশে এসে দাঁড়িয়ে চুপচাপ আছে। ঈশা বেগম ওর সাথে এখনো কোনো কথা বলেননি। এজন্য আকশা উদ্বিগ্ন হচ্ছে। ঈশা বেগম ছেলের মুখটা দেখলেন, মুখে হাত বুলিয়ে দিয়ে হা হুতাশ করে আফসোসের সাথে বললেন, আহারে আমার বাপটা, এক রাতের মধ্যে মুখ একদম শুকিয়ে গেছে আমার ছেলেটার। সকালে খাওনি? জাস্ট কফি খেয়েছিলাম মামুনি, আর কিছু খেতে ইচ্ছে করেনি। ঈশা বেগম এবার পাশ ফিরে চাতক পাখি নিয়ে দাঁড়িয়ে থাকা আকশাকে উদ্দেশ্য করে বলল, বৌমা, যে আমার ছেলের জন্য একটা সেদ্ধ ডিম আর স্যালাড করে নিয়ে এসো তো। ওগুলোই খায় আমার ছেলেটা। শাশুড়ি কণ্ঠস্বর স্বাভাবিক। আকশার সাথে সবসময়কার মতো করেই কথা বলছেন। এই ব্যাপারটা উপলব্ধি করে আকশা হাঁপ ছেড়ে বাঁচল যেন। এতক্ষণ বেশ ভয় ভয়ে ছিল। আকশা দ্রুত ঘর থেকে পা বাড়িয়ে দরজার বাইরে যেতে হঠাৎ ঘরের ভেতর থেকে ভেসে আসা কথা শুনে দাঁড়িয়ে গেল। ওর শাশুড়ি মেজবাকে বলছেন,
তোমার আব্বুকে কেন ব্লক করেছো বাবা? ওনার সাথে কথা বলবে না? উনি তো খুব কষ্ট পাচ্ছেন। গতকাল তোমার ওই কথাগুলোতেই কষ্ট পেয়েছিলেন খুব। সারা রাত ঘুমাননি। তোমার কথা বলছিলেন বারবার। আকশা উঁকি মেরে দেখলো মায়ের কথা শুনে মেজবা মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। ঈশা বেগম ছেলের মুখে হাত রেখে ফিরিয়ে বললেন, কথা বলবে না তার সাথে? হঠাৎ এমন কেন করলে? কেন করেছি সেটা তো তোমাদের সবার কাছে এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা মামুনি। একজন পাভার্টকে মেরেছি আমি, কোনো মুসরিনকে নয়। সেটা তো জানি বাবা। তুমি যেটা করেছো সেটা তোমার দিক থেকে ঠিক আছে। অমন সিচুয়েশনে মাথা গরম হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তোমার আব্বুর সাথে এমন করছো কেন? মেজবা ঠোঁট চেপে পড়ল। আব্বুর আমাকে সেই মোমেন্টে সাপোর্ট করা উচিত ছিল মামুনি। তার বাড়ির বউয়ের ওপরে আঁচ লেগেছে। তিনি কিভাবে পারেন চুপ করে থাকতে? উল্টো আমাকে আরো থামতে বললেন। বিলিভ মি মামুনি, আব্বু থামতে না বললে ওই জানোয়ারটাকে আমি ওখানেই জায়গায় মেরে পুঁতে ফেলতাম। তাতে আমার জেল হাজত যাবজ্জীবন যা হওয়ার হয়ে যেত। আই ডোন্ট কেয়ার। বাট আব্বুর এবং তোমার বৌমার রিকোয়েস্টই থেমে গিয়েছি। নেহাত ছোটবেলা থেকে আব্বুর সব কথা শুনি। ঈশা বেগমের চোখ ছলছল করছে। মেজবা তার মায়ের কোলে মাথা রাখতে ঈশা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, বুঝেছি খুব রাগ করেছো। তোমার আব্বু তো আত্মীয় বাড়ি বলেই পরিস্থিতি শান্ত করতে তোমাকে থেমে যেতে বলেছিলেন। তবে তার উপর বেশিক্ষণ রাগ করে থেকো না। জানো তো, তিনি তোমার সাথে কথা না বলে থাকতে পারেন না, তার খুব কষ্ট হয়। আর তুমি সামান্য কিছু হলেই তার সাথে কথা বলা বন্ধ করে দাও। এটা ঠিক নয় বাবা। এমন আর করবে না, বুঝেছো? জি মামনি। মেজবা মৃদু আওয়াজে কথাটা বলে সায় জানালো। ঈশা বেগম হঠাৎ প্রশ্ন করলেন, বৌমাকে খুব ভালোবাসো তাই না? অচানক প্রশ্নটা শোনা মাত্র তড়িৎ গতিতে মেজবা মায়ের কোল থেকে উঠে বসলো। বিচলিত দেখাচ্ছে ওকে। মায়ের কৌতূহলী মুখের দিকে তাকিয়ে মেজবা স্বাভাবিক মুখ করে বলল, খিদে পেয়েছে মামুনি। তোমার বৌমাকে রান্নার দায়িত্ব দিতে গেলে কেন? কাজে গফিলতি দেখেছো তো? খিদে পেয়েছে তোমার, দাঁড়াও আমি যাচ্ছি। ছেলের কথা শুনে ঈশা বেগম দ্রুত উঠে দাঁড়ালেন। আকশা এতক্ষণ ঠায় দাঁড়িয়েছিল দরজার কোণে। শাশুড়িকে উঠতে দেখে নিঃশব্দে দৌড় দিল রান্নাঘরের দিকে। আমি আজই চট্টগ্রামে ফিরছি আব্বু। আজই? ছেলের কথা শুনে অত্যন্ত বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন এহসানুল হক। মেজবা শান্ত গলায় জবাব দিল, জি। কিছু জরুরি কাজ পড়ে গেছে, রাতের গাড়িতে উঠব। জরুরি কাজের কথা শুনে কেউ আর কিছু বলতে পারল না। আকশা পাশের আরেকটা সোফায় ওর শাশুড়ি পাশে বসে কুশি কাটার বুনন শিখছিল। ভরা আসরের মাঝে হঠাৎ মেজবার এই সিদ্ধান্তের কথা শুনে হাত থমকে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেজবার দিকে। মেজবা ওর আব্বুর দিকে থেকে মুখ ফিরিয়ে সামনে তাকাতেই আকশার চোখে চোখ পড়ল। আকশার চোখে প্রচন্ড ব্যাকুলতা, যেটা সহজেই সবাই ধরতে পারবে না। মেজবা বোধ হয় বুঝতে পারল। ও এক পলক দেখেই মুখ ঘুরিয়ে নিয়ে পুনরায় ওর মামনিকে বলল, আকশাকেও আমার সাথে ক্যান্টনমেন্টে নিয়ে যাচ্ছি মামনি। অথরিটি থেকে এমার্জেন্সি পারমিশন নিয়েছি। আপাতত তেমন কিছু প্রয়োজন নেই। শুধু ওকে ওর কিছু দরকারি জিনিসপত্র প্যাকিং করে নিতে বলবে। আকশা চমকালো। মেজবা ওকে ক্যান্টনমেন্টে নিয়ে যাবে হঠাৎ? আকশা হতবিহ্বল চাউনিতে তাকিয়ে রইল মেজবার দিকে। তবে মেজবার মুখ সেই আগের মতোই গম্ভীর শান্ত। ওর মুখ দেখে কিছু বোঝা গেল না। আকশার শাশুড়ি ওকে তাড়া দিল ব্যাগপত্র গুছিয়ে নেওয়ার জন্য। এখন বিকাল ৩টা বাজে, রাত ৮টার মধ্যে বেরিয়ে পড়তে হবে ওদের। আকশা বিছানায় রাখা লাগেজের ওপরে বসে অজস্র কথা ভাবছে। মেজবা ওকে হঠাৎ ক্যান্টনমেন্টে নিয়ে যাবে কেন? আগে তো কিছু বলেনি। এটা কি হঠাৎ করা পরিকল্পনা? কিন্তু কেন? আকশা কিছুই বুঝে উঠতে পারছে না। মেজবা বাইরে বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়েছে বিকালে। ফেরার কথা ৫টার সময়। মেজবার আবার টাইম টেবিল মেনটেন করা দারুণ অভ্যাস। ঠিক সময় ফিরবে নিশ্চয়ই। ৫টা বাজতে আর ২০ মিনিট বাকি। আকশা উঠে লাগেজটা সোজা করে রাখলো পালঙ্কের একপাশে। হঠাৎ বিছানার উপরে পড়ে থাকা ওর ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। আকশা দ্রুত ফোনটা টেনে এনে দেখল সেই ব্যক্তির ফোন কল। ঘরের দরজা ভেজানো আছে, এই ঘরে এখন কেউ আসবে না। আশেপাশে একবার অবলোকন করেই আকশা কল রিসিভ করলো। আজ ওর মন বড্ড ফুরফুরে। তাই কল রিসিভ করেই আগে একটা লম্বা সালাম দিয়ে হেসে জিজ্ঞাসা করলো, কেমন আছেন? ফোনের ওপাশের ব্যক্তি জবাব দিয়ে পাল্টা হাঁকে জিজ্ঞেস করতেই আকশা মৃদু হেসে বলল, আমি তো খুব ভালো আছি, সামনে আরো ভালো থাকবে। কেন জানেন? কারণ আমার হাজবেন্ডের সাথে তার ক্যান্টনমেন্টে যাচ্ছি। সেখানে গিয়ে নিশ্চিন্তে আপনার সাথে কথা বলতে পারবো। কোনো দ্বিধা আতঙ্ক থাকবে না আর। লোকের সন্দেহের ভয়ে জড়ো হতে হবে না। এটা খুব বিশ্রী ব্যাপার জানেন তো। আমাকে কেউ সন্দেহ করুক, এটা আমার ভালো লাগে না। হ্যাঁ, ওখানে গেলে ভালোই হবে। আমার হাজবেন্ড তো সবসময় ক্যান্টনমেন্টে থাকবে না। ফ্রি থাকবো অল টাইম। যখন খুশি কল দিতে পারবেন, আমাকে পাবেন। তো তোমাকে আর কতভাবে পাওয়া যাবে? অচানক পেছন থেকে পরিচিত গলার আওয়াজ পাওয়া মাত্র
আকশা চমকে চকিতে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল মেজবা বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। মেজবার মুখের উপরে গিয়ে দৃষ্টি আটকালো আকশার। গতকাল রাতে লোকটার যেই রাগী চাহনি, রক্তলাল চোখ, নাকের ডগা লাল আর কপালে শিরা ফুলে যাওয়া দেখেছিল, এই মুহূর্তে তার দ্বিগুণ ক্ষুব্ধতা দেখলো ওই চোখে মুখে। খেয়াল করে দেখলো মেজবার হাতের তালু শক্তভাবে মুঠো করে রাখা, চোখ অতিরিক্ত লাল হয়ে আছে। আকশা ঢোকের পর ঢোক কিনল, হাতে থাকা ফোনটা তখনও কলে রয়েছে। একবার মেজবাকে দেখে আরেকবার আর চোখে হাতের ফোনটাকে দেখলো। আকশা দ্রুত ফোনটা সামনে টেনে এনে কল কাটতে যাবে, ঠিক সেই মুহূর্তে মেজবার টান মেরে ফোনটা কেড়ে নিল ওর থেকে। মেজবার এক হাত পাশের চেয়ারের উপরে রাখা, আরেক হাত ফোনে। ফোন কানে ধরে মেজবা প্রথমে কোনো কথা বলল না। ফোনের ওপাশ থেকে সমানে একজন পুরুষটি বলেই চলেছে, কি হলো আকশা, কথা বলছো না কেন? তোমার স্বামী চলে এসেছে নাকি আবার? কল কেটে দেবো আমি? মেজবা এবার কঠিন গলায় বলল, বেশ হালা। আর কিছু বলতে যাবে তার আগেই উপাস থেকে কল কেটে গেল। কল কেটে যাওয়ার সাথে সাথেই আকশাকে একটানে ঘুরিয়ে নিজের সামনে এনে দাঁড় করালো মেজবা। আকশা ঢোক গিলে করুণ চোখে তাকালো ওর দিকে। মেজবা রাগে আপাতত হিতাহিত জ্ঞান শূন্য আকশার হাতের বাহু খামচে ধরে ওর থুতনি উঁচু করে ধরতেই আকশা কাঁপা স্বরে মিনমিন স্বরে বলল, মেজবা ফোনটা। ফোন শব্দটা শোনা মাত্রই মেজবা এক আছাড়ে ফ্লোরের উপরে ছুঁড়ে ফেললো ফোনটা। আকশা সেই শব্দে কেঁপে উঠল। মেজবা ওকে ছাড়ল না, ওর দুই গালে হাত চেপে ধরে বলল, হাজবেন্ড থাকতে অন্য পুরুষের সাথে, ছি! এত নিকৃষ্ট তুমি, এতটা! ক্যান্টনমেন্টে যাওয়ার ব্যাপারে খুশি হচ্ছ শুধুমাত্র তোমার এই আশিকের সাথে কথা বলতে পারবে বলে, তাই না? তাই না আকশা? না না না, আপনি আমাকে ভুল বুঝছেন মেজবা। আমার কোনো আশিক নেই, কোনো আশিক নেই আমার। এসব ভুল, মিথ্যা সব। আপনি যা ভাবছেন সেসব ঠিক নয়। এই শোনো না প্লিজ, তোমরা প্রতিদিন গল্প শুনেই চলে যাও, একটা সাবস্ক্রাইব করে যাও না?